কি করবেন, আপনারা আমার স্কুলের পরিবারের সদস্য, এই আমার স্কুল পরিবারের সদস্যদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই আমার স্কুলকে সহযোগিতা করবেন। সো দেখেন, আমার স্কুলের ফিচার অলরেডি আপনারা জেনে গিয়েছেন যে আমার স্কুল আসলে আপনাদেরকে কি দিচ্ছে, একেবারে পরিপূর্ণ কোর্স আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম পুরো একদম বিনামূল্যে। বাট বাট আপনাদেরকে কি করতে হবে, এই কোর্সটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কানেক্টেড থাকতে হবে কার সাথে, আমার স্কুলের সাথে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে। আর আমাদের এখানে যে কোর্সটা অ্যাকচুয়ালি আমরা আপনাদের সাথে আসলে পেইড ভার্সনে যে কোর্সটা এনেছি সেটা হচ্ছে আমাদের বিএসসি এবং ডিপ্লোমাতে যারা পরীক্ষা দিবেন আপনারা, আপনাদের জন্য আমাদের বিএসসি ইন কোর্স যারা করবেন তাদের যে 168টি পরীক্ষা আমরা নিব পরীক্ষার আগ পর্যন্ত, আজকে থেকে নভেম্বর থেকে শুরু হলো 168টি পরীক্ষা আমরা আপনারা নিব, যেটা নামমাত্র একটা মূল্যে, সেটা মাত্র কত 600 টাকাতে, এবং এটার কিন্তু আপনার অ্যাক্সেস পাবেন 1 বছরের জন্য। এবং এখানে আরেকটু বলে রাখি, ডিপ্লোমা যারা পরীক্ষা দিবেন তাদেরও পরীক্ষা নেব 168টি, এবং এই 168টি পরীক্ষা আমরা নিব মাত্র কত টাকায়, 500 টাকায়। একটা পরীক্ষার জন্য আপনার কাছ থেকে আমি হয়তো বা ভাইয়া এবং আমার যে শিক্ষার্থী আছেন তাদের কাছ থেকে আমরা কয় টাকা নিচ্ছি, মাত্র 2 থেকে 3 টাকা করে আমরা কিন্তু নিয়ে থাকছি আপনার থেকে, ওকে। এছাড়া দেখেন আমার স্কুলে কিন্তু আপনি আরেকটা চমৎকার একটা জিনিস পেয়ে যাচ্ছেন। সেই চমৎকার জিনিসটা কি, আপনি আপনি চাইলে আমাদের এখানে কিন্তু ফ্রি যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আমাদের এখানে কিন্তু বেশ কিছু ফ্রি পরীক্ষা, একেবারে প্রথমে আমরা বেশ কিছু ফ্রি পরীক্ষা রেখে দিয়েছে, এই যে যেমন ধরেন আমরা এখানে ফ্রি এক্সাম রেখেছি, 12টি এক্সাম রেখেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের ফিচার অনুযায়ী সকল কিছু কিন্তু এখানে সাজানো রয়েছে, যে নভেম্বরে আমরা কয়টা নিব, ডিসেম্বরে কয়টা এক্সাম নিব, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো আছে। সো আপনারা যারা আসলে চিন্তা ভাবনা করছেন যে কি করবেন, সো তাদের জন্য একটু বলে রাখি যে আমার স্কুল আপনাদের জন্য সেই সমাধানটা নিয়ে হাজির হয়েছে, ওকে। সো সবাই অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন, যুক্ত হয়ে যাওয়ার পর বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার এবং মেনশন করে দেন। আমরা আজকে আমাদের পড়ায় চলে যাব এখন, যেহেতু হচ্ছে আমাদের পড়া আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সর্বপ্রথম যে টপিকটা, লাল রংটাই ব্যবহার করি, রক্ত সংবহন তন্ত্র। আমরা কি পড়বো আজকে, রক্ত সংবহন তন্ত্র পড়বো, এবং সেই সাথে সাথে আমরা শোষণ তন্ত্র নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব হচ্ছে রক্ত সংবহন তন্ত্র নিয়ে, রক্ত সংবহন তন্ত্র নিয়ে। এবং নার্সিং পরীক্ষা আপনারা যারা দিবেন তাদেরকে একটু বলে রাখি, প্রতি বছর রক্ত সংবহন তন্ত্র থেকে 2টি করে প্রশ্ন কমন থাকে, 2টি করে প্রশ্ন কমন থাকে, এবং এটা আমার ডিপ্লোমার ভাইয়া এবং আপুদের ক্ষেত্রেও প্রযোজ্য, আপনাদেরও একটু বলে রাখি এবং গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে এটা আমি, যে 2টা প্রশ্ন রক্ত সংবহন তন্ত্র থেকে 2টা প্রশ্ন কিন্তু আপনার কমন থাকবেই, কমন থাকবেই। সো সেই কমনটা যদি পাইতে চান তাহলে কি করতে হবে, আমার স্কুলের আজকের ক্লাসটা সুন্দরভাবে করতে হবে, নোট করতে হবে, বুঝতে হবে, না বুঝতে পারলে কি করতে হবে, ভাইয়াকে জানাইতে হবে, ওকে। সো আমরা শুরু করি আজকের ক্লাসটা তাহলে। সো দেখেন আমার যে আজকে যে টপিকটা আছে, রক্ত সংবহন তন্ত্র, তাই না, খুব চমৎকার একটা টপিক। রক্ত দেখলে আমরা অনেকে অজ্ঞান হয়ে যাই, আমরা নার্স হবো বাট কি হয়, আমরা অজ্ঞান হয়ে যাই। স্যার ডিপ্লোমা, এটাই ফারজানা আক্তার আপু যুক্ত হয়েছে, স্যার ডিপ্লোমাদের জন্য সাধারণ বিজ্ঞান। এটাই ধরেন যে আপনার হচ্ছে সাধারণ বিজ্ঞান ক্লাস। কেন বলতেছি আমি একটু সেটাও আপনাকে একটু ব্রিফ করি। আপনি যখন সাধারণ বিজ্ঞান আমরা লিখি, আমরা যখন লিখতেছি, আপনি যখন সাধারণ বিজ্ঞান বলতেছেন, তো দেখেন সাধারণ বিজ্ঞান মানে কি, সাধারণ বিজ্ঞান মানে কিন্তু বিষয়টা এত সহজ না। এর মধ্যেই কিন্তু পদার্থবিজ্ঞান যুক্ত ভাইয়া, এর মধ্যেই কিন্তু রসায়ন, যে ক্লাস আপনাদের হচ্ছে রসায়ন যুক্ত, এই যে আমরা পড়তেছি এই যে রসায়ন, এর মধ্যেই কিন্তু জীববিজ্ঞান রয়েছে, ঠিক আছে, আপনাকে বলবে না, কিন্তু এর ভিতরেই কিন্তু এইগুলো ইনক্লুডেড, ঠিক আছে। সো টেনশন নেওয়ার কিছু নাই, আপনাদের আলাদা ক্লাস হবে, বাট এই ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য চমৎকার ইফেক্টিভ হবে, খুবই চমৎকারভাবে ইফেক্টিভ হবে। সো আপনারা যারা আসলে করবেন তাদের কিন্তু উপকৃত হবেন। এবং আরেকটা কথা বলি, গত বছরের কোশ্চেনটা ডিপ্লোমার ভাইয়া পুরা কাইন্ডলি একটু দেখবেন, কাইন্ডলি একটু দেখবেন, বুঝে যাবেন যে আসলে কি সহজ পড়াশোনায় এখন আর বাংলাদেশে কিছু হয় না। বাংলাদেশের মানুষজন এখন আর কোয়ান্টিটি বিশ্বাসী না, এখন সবাই কোয়ালিটি চাচ্ছে, কোয়ালিটি, যার কোয়ালিটি ভালো সেই ভালো করবে, বুঝছেন। সো আপনারা অবশ্যই, আপনারা যারা আসলে আছেন আমাদের সাথে এখানে, সো জানেন, আপনারা একটু বলে রাখি, আমাদের যারা আছেন আপনারা, আপনাদের ডিপ্লোমা হোক বা বিএসসি হোক, সবার জন্যই কিন্তু আজকের ক্লাসটা সমানভাবে উপকৃত হবেন, ওকে। সো দেখেন আমি প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করবো বা যে পড়াটা দিয়ে শুরু করতেছি সেটাই কিন্তু নার্সিং পরীক্ষাতে আসছে। প্রথম যেটা আসে, রক্ত সংবহন তন্ত্র, এটা আবিষ্কার করছে কে, রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করছে উইলিয়াম হার্ভে। কে আবিষ্কার করছে, উইলিয়াম হার্ভে। এই যে উইলিয়াম হার্ভে এটা আবিষ্কার করছে কত সালে, উইলিয়াম হার্ভে এটা আবিষ্কার করছে 1628 সালে। কত সালে, 1628 সালে উইলিয়াম হার্ভে রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন। এই কোশ্চেনটা, এই যে
কোশ্চেনটা আমি আপনাদেরকে বলছি রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারক কে, উইলিয়াম হার্ভে, এটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে কত সালে ভাইয়া, 2021 এবং 2022 সালে যারা বিএসসি পরীক্ষা দিছে তারা এই কোশ্চেনটা কিন্তু পাইছে। আমি আবারও বলতেছি, উইলিয়াম হার্ভে, রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারক কে, রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করছেন উইলিয়াম হার্ভে। কত সালে আসছে এই কোশ্চেনটা, বিএসসি নার্সিং পরীক্ষা আসছে 2021 এবং 2022 শিক্ষাবর্ষে, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু সুন্দর করে মনে রাখবেন। এখন আসি রক্ত সংবহনতন্ত্র আসলে কি, এর মধ্যে কি কি আছে। এই যে আমাদের সারা শরীরে যে রক্ত থাকে লাল রঙের, তাই না, রক্ত কি লাল রঙের, এই যে লাল রঙের যে রক্ত থাকে এটা সারা শরীরে কিভাবে যায়, কিভাবে আমাদের হার্টে ফিরে আসে, কিভাবে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এই পুরো প্রসেসটাই হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, অর্থাৎ কিভাবে ছড়াই ছিটাই যাচ্ছে এটাই হচ্ছে কি রক্ত সংবহনতন্ত্র। তো রক্ত সংবহনতন্ত্র কি কি নিয়ে আসলে গঠিত হয়, ফার্স্ট অফ অল প্রথমে রক্ত থাকবে, এটা খুব বেসিক একটা জিনিস, রক্ত না থাকলে তো আসবে না। দ্বিতীয়ত যেহেতু রক্তকে পাম্প করতেছে কে, হার্ট, হৃৎপিণ্ড, সো কি থাকবে, একটা হৃৎপিণ্ড থাকবে, তাই না। এছাড়া কি থাকে আমাদের, এছাড়া থাকে ধরেন যে শিরা থাকে, তারপর হচ্ছে কি থাকবে, ধমনী থাকবে, যে ধমনী দিয়ে সারা শরীরে রক্ত চলে যায়, তাই না, ধমনী দিয়ে চলে যাবে, সো ধমনী থাকবে। তারপর ধরেন যে কৌশিক জালিকা থাকবে। এই যে বিষয়গুলো থাকে এই সবগুলো বিষয় নিয়ে, কৌশিক জালিকা বা রক্ত তৈরি হয় যেখান থেকে, অস্থিমজ্জা, পিলিহা, এই সব কিছু মিলাই হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, অর্থাৎ রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বা পুরো প্রসেসটা ঘটা, এই যে সারা শরীরে ছড়াই যাওয়া আবার যে ফিরে আসা, এই পুরো প্রসেসটাকেই কি বলা হচ্ছে, রক্ত সংবহনতন্ত্র। এই রক্ত সংবহনতন্ত্র সর্বপ্রথম আবিষ্কার করছে কে, উইলিয়াম হার্ভে। কথাটা কিন্তু বারবার বলতেছি, এই কারণেই আমি বারবার বলতেছি কারণ এই কোশ্চেনটা কিন্তু বিএসসি নার্সিং পরীক্ষা কত সালে আসছে, 2021 এবং 2022 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু এই কোশ্চেনটা ভাইয়া আসছিল। ওকে, সো তাইলে আমরা রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে যে বেসিক কথাবার্তা আছে সেটা কিন্তু বুঝে ফেলছি আমরা, যে রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কি কি থাকে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে আলোচনা করে ফেলছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনার ভিতরে যাব, তাই না, আমরা যেটা পড়ে থাকি সব সময়। এখন দেখেন রক্ত সম্পর্কে প্রথম যে কোশ্চেনটা আমাদের সব থেকে বেশি আসে, রক্ত এটা কোথায় পাওয়া যায়, এটা আমাদের শরীরে পাওয়া যায়, তাই না, সব রক্ত কি লাল, আমাদের রক্ত কিন্তু লাল, তাই না, আমাদের রক্ত দেখতে কেমন, লাল। তাহলে রক্তের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে একটু বলে ফেলি। ফার্স্ট অফ অল রক্ত দেখতে আছে লাল, রক্ত দেখতে কেমন, লাল। সো এটা আসতে পারে রক্ত দেখতে লাল। এই লাল হওয়ার পিছনের কারণটা কি, এই লাল হওয়ার পিছনের কারণটা হচ্ছে হিমোগ্লোবিন। কে, হিমোগ্লোবিন। কে কারণ, হিমোগ্লোবিন। সুন্দর করে মনে রাখবেন, রক্ত যে লাল এর কারণ হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ঠিক আছে। দ্বিতীয় ভাইয়া, রক্তের দ্বিতীয় যে পয়েন্ট আসে সেটা হচ্ছে পিএইচটা প্রচন্ড পরিমাণে পরীক্ষা আসে। কি আসে, পিএইচ, রক্তের পিএইচ কত, রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ সম্পর্কে একটা কথা বলে রাখি, রেঞ্জ যদি থাকে তাহলে 7.35 থেকে 7.45 দিবেন, বাট যদি আপনাকে এরকম রেঞ্জ না দিয়ে বলে 7.4, এরকম যদি সরাসরি বলে দেয় সেক্ষেত্রে কিন্তু 7.4 দিতে হবে। আবারও বলি, যদি আপনাকে রেঞ্জের কথা বলে সেক্ষেত্রে হবে 7.35 থেকে 7.45। আর যদি বলে যে রেঞ্জ না, সরাসরি বলে যে রক্তের পিএইচ কত একটু বলেন তো, তখন আপনি বলবেন যে 7.2, 7.1, 7.4 বা 6.5, এরকম সামথিং যেটাই বলুক না কেন, সেক্ষেত্রে আপনি সহজ ভাষায় বলে দিবেন 7.4। কি হবে, 7.4। ওকে, এভারেজ অনুযায়ী। এরপর দেখেন আমাদের একজন মানুষের শরীরে সাধারণত হচ্ছে 5 থেকে 6 লিটার রক্ত থাকে মানুষের শরীরে, স্বাভাবিক মানুষের। এটা কি হবে, স্বাভাবিক মানুষের, এটা কিন্তু কোনো আনকমন মানুষ না। যেমন ধরেন আমার ক্ষেত্রে যদি বলি, আমি যদি বলি আমার শরীরে 5 থেকে 6 লিটার রক্ত আছে, তাইলে কি হবে, হবে না, কারণ আমি আসলে একটু মোটা গোটা, তাই তো। সো দেখা যাচ্ছে যে আমার থেকে একটু রক্ত বেশি থাকা অস্বাভাবিক কিছু না। আবার যদি আপনাকে বলি যে এখানে একজন চিকন মানুষ আসছে, তার শরীরে কি এটা থাকবে, এটা কিন্তু তার শরীরেও থাকবে না। সো একজন সুস্থ মানুষের শরীরে, স্বাভাবিক সুস্থ মানুষের শরীরে 5 থেকে 6 লিটার, কত থেকে, 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটা আমরা হু থেকে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলে সেই অনুযায়ী আমরা লিখতেছি। ওকে, এরপর দেখেন মানুষের যে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, এবং এই যে রক্তটা থাকে এটা আমাদের শরীরের 8%, শরীরের ওজনের 8%। একটু মনে রাখেন, শরীরের ওজনের কত পার্সেন্ট, শরীরের ওজনের 8%। ওজন মানে আমরা অ্যাকচুয়ালি ভর, ওজনের 8%, ঠিক আছে, ভর, ওজনের 8% হচ্ছে কি রক্ত। এরপর দেখেন আমাদের যেটা আসে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বটা আপনাদের আসতে পারে, আপেক্ষিক গুরুত্ব। সো এটা একটু মনে রাখবেন, আপেক্ষিক যে গুরুত্ব আছে, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বটাও প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো 1.065। তাহলে রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, 1.065, 1.065। তো রক্ত সম্পর্কে এই চারটা বেসিক ইনফরমেশন ভাইয়া আপনারা একটু কাইন্ডলি ভালোভাবে মনে রাখবেন। এই চারটা ইনফরমেশন যদি ভালো করে মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ রক্তের যে বেসিক কথাবার্তা আছে এটা নিয়ে আপনাকে কেউ কখনো ধরতে পারবে না।
এখন একটু ডিপ থেকে যদি আপনাকে একটু কোশ্চেন করে একটু ডিপে যাই, যদি একটু ডিপে যাই, এই পিএইচ নিয়ে একটু ডিপে যাইতে পারে। কি জানেন সেটা? রক্তের পিএইচ এর পরিবর্তন যদি 0.5 পরিবর্তন, পিএইচ এর পরিবর্তন যদি 0.5 এর মধ্যে হয়, পরিবর্তন 0.5 এর বেশি হয়, এর বেশি হলে মানুষ বাঁচতে পারে না। লিখে নেন, মানুষ মারা যায়, বেশি হলে মানুষ মারা যায়। রক্তের পিএইচ যদি 0.5 এর বেশি হয়, মানলে মানুষ মারা যায়, মানুষ কিন্তু বাঁচে না। একটু মনে রাখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায়, মেডিকেল পরীক্ষা এটা কিন্তু আসছে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তাহলে কি বলছি, রক্তের পিএইচ যদি 0.5 এর বেশি বা কম হয়, বেশি মানে কি, অর্থাৎ আমার 7.45 এর থেকে যদি 0.5 বেশি ধরি তাহলে 7.95, এই ঠিক একইভাবে যদি কম ধরি সেক্ষেত্রে 6.9, এর যদি কমে যায় তখন কিন্তু মানুষ কিন্তু আর বাঁচে না, বাঁচে না। কথাটা সুন্দর করে মনে রাখতে হবে। আরেকটা কথা পিএইচ থেকে আসতে পারে, সেটা হলো ভাইয়া, পিএইচ বাড়লে বাড়লে সেটাকে বলে অ্যালকালোসিস, বাড়লে বলে অ্যালকালোসিস। আবার একটু বলি, পিএইচ বাড়লে বলে অ্যালকালোসিস। আর যদি পিএইচ কমে, পিএইচ যদি রক্তের পিএইচ কমে, তাহলে সেই অবস্থাকে বলা হয় অ্যাসিডোসিস। কমলে কি হবে? পিএইচ কমলে হবে অ্যাসিডোসিস। ওকে, সুন্দর করে মনে রাখবেন, কমলে হবে অ্যাসিডোসিস, বাড়লে হবে অ্যালকালোসিস, অ্যাসিডোসিস। ওকে, এই কথা দুইটা একটু সুন্দর করে মনে রাখেন, এই দুইটা পরীক্ষায় কিন্তু প্রচন্ড পরিমাণে আসে। তাহলে কি বলছি আমি আবার একটু ব্রিফ করে দিই আপনাদেরকে। রক্ত দেখতে লাল, এটা আমরা সবাই মোটামুটি জানি। এরপরে পিএইচটা প্রচন্ড পরিমাণে আসে, পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, 7.35 থেকে 7.45। এভারেজে যদি বলা হয়, সেক্ষেত্রে যদি আমাকে একটা মিডিলটা মান দিতে বলে, একক মান দিতে বলে, সেক্ষেত্রে হবে 7.4। এখন দেখেন, পিএইচ যদি আমার 0 পয়েন্ট পরিবর্তন, এর পরিবর্তনটা যদি 0.5 এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে মানুষ কিন্তু আর বাঁচতে পারে না, হিজ নো মোর হয়ে যায়। ঠিক আছে, মানে মানুষ মরে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায়। এখন পিএইচ বাড়লে, অর্থাৎ পিএইচ এর মানটা যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে বলে অ্যালকালোসিস। পিএইচ এর মান যদি কমে, সেক্ষেত্রে তাকে বলা হয় অ্যাসিডোসিস। কি বলা হচ্ছে? অ্যাসিডোসিস, মানে অ্যাসিড হয়ে গেল। ওকে, স্বাভাবিক মানুষের রক্ত থাকে 5 থেকে 6 লিটার, যেটা আমাদের ওজনের আসলে কত পার্সেন্ট? একজন মানুষের ওজনের 8%। শরীরের স্বাভাবিক যে ওজন আছে তার 8%। আপেক্ষিক গুরুত্ব কত? 1.065, 1.065। ওকে, চলেন এরপরে আমরা আরেকটু চলে যাই, রক্তের পরবর্তী টপিকে চলে যাই। একটা রক্ত পাইলে সেই রক্ত কিন্তু আমরা সাধারণত দুইটা অঞ্চলে ভাগ করা যায়। আমি একটু পরে বলতেছি কিসে কিসে। রক্ত রস একটা ভাগ করা যায়, রক্ত রস। আরেকটা ভাগ করা যায় রক্ত কণিকা। আরেকটা কিসে ভাগ করা যায়? রক্ত কণিকা। ওকে, তো দেখেন, এই যে রক্ত, এটা কিভাবে আসলে ভাগ করে, এটা ভাগ করে ল্যাবে একটা টিউব নেওয়া হয়, এরকম একটা টিউব নেওয়া হয়। টিউবের মধ্যে যদি রক্ত দেওয়া হয়, টিউবের মধ্যে যদি রক্ত দেওয়া হয়, এই রক্তের একটা আছে, আমরা যে রক্ত আছে সেই রক্তটাকে যদি সেন্ট্রিফিউগাল যে যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে মিনিটে 3000 বার করে 30 মিনিট ঘোরাইতে হবে। কয় মিনিট? আবার একটু বলে, এটা আসে না যদিও পরীক্ষায়। সেন্ট্রিফিউগাল যন্ত্রে মিনিটে 3000 বার করে, কয়বার? 1 মিনিটে 3000 বার ঘুরবে। এরকম 30 মিনিট ঘুরাইলে রক্ত দুইটা স্তরে বিন্যস্ত হয়। কয়টা স্তরে বিন্যস্ত হয়? দুইটা স্তরে। কি রকম হয় একটু দেখেন, আমি একটু লেখাই দিচ্ছি। নিচের দিকে হয় এরকম একটু গাঢ় টাইপের থাকে, ঠিক আছে, গাঢ় টাইপের থাকে। আর উপরের দিকে থাকে আছে পানির মতো। উপরের কি থাকবে? ধরেন যে পানির মতো থাকে, ঠিক আছে। এই যে উপরের যে অংশটা আছে, এটার পরিমাণ হচ্ছে 55%, এবং এই 55% আর নিচে যেটা থাকে এটা হচ্ছে 45%। এই 55% অংশকে বলা হয় রক্ত রস। কি বলা হয়? রক্ত রস। আর এটাকে বলা হয় রক্ত কণিকা। গাঢ় অংশ যেটা থাকে সেটাই হচ্ছে কণিকা, আর উপরে যেটা থাকবে সেটা কি আমাদের? সেটা হচ্ছে রক্ত রস। ঠিক আছে, ক্লিয়ার কিনা? তাহলে তো দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার টেস্ট টিউবের মধ্যে নিলেন, সেন্ট্রিফিউগাল যন্ত্র দিলেন, 3000 বার করে 30 মিনিট ঘুরাইলেন, রক্ত দুইটা স্তরে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে নিচের দিকে রক্ত কণিকা থাকবে, সেটা কত পার্সেন্ট? 45%। আর উপরের দিকে যেটা থাকবে সেটা কত পার্সেন্ট? 55%। সেটা কি হবে? রক্ত রস হবে। কি হবে সেটার নাম? রক্ত রস। ওকে, এখন দেখেন, এই যে রক্ত রস, এই রক্ত রসের মধ্যে মেইনলি আছে দুই ধরনের পদার্থ থাকে, একটা আছে পানি থাকে, আর একটা আছে কঠিন পদার্থ থাকে। ঠিক আছে, তো পানির পরিমাণটা প্রায় আসে, কঠিন পদার্থ, এই দুই ধরনের পদার্থই অ্যাকচুয়ালি দেখা যায়। পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%। কত পার্সেন্ট? 90 থেকে 92%। এটা প্রায় পরীক্ষা আসে। আর কঠিন পদার্থের মধ্যে আপনি পাবেন হচ্ছে অজৈব পদার্থ পাবেন, অজৈব পাবেন,
তারপর ধরেন যে জৈব পাইলেন, আর কিছু পাবেন রেশন পদার্থ, সবকিছু মিলাই এখানে আছে রেশন পদার্থ। ওকে, এইগুলোর পার্সেন্টেজ খুব বেশি একটা আসে না, আমি এটাও দিচ্ছি না আর কি, এই জন্য। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো আমরা আগে রক্ত রস শেষ করব, তারপর রক্ত কণিকাতে আমরা চলে যাব, ঠিক আছে, রক্ত কণিকাতে যাব। এরপর দেখেন রক্ত কণিকার ক্ষেত্রে যদি আমি একটু আলোচনা করি, রক্ত কণিকা এটা কিন্তু আপনারা জানেন যে এটা কিন্তু তিনটা ভাগে ভাগ করা যায়। আরবিসি, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, কি ব্যবহার করা যায়, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি বলা হয়ে থাকে। আরেকটা বলা যায় ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি এটার নাম হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। আরেকটা আছে প্লাটিলেট বা অনুচক্রিকা। ওকে, সহজ ভাষায় বলবেন হচ্ছে অনুচক্রিকা। এই হচ্ছে আপনাদের আছে রক্তের যে ভাগটা থাকে, তিনটা ভাগ, এই ভাগ করা হয়। এরপরে ডাব্লিউবিসিরও কিন্তু বেশ কিছু ভাগ করা হয়। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু সামনে আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, আমরা রক্তরস থেকে পড়ে তারপর রক্ত কণিকাতেই ধাবিত হব, ঠিক আছে। সো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করেন নাই, তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দেন। আর যারা এখনো পর্যন্ত বন্ধু বান্ধবদেরকে এখনো পর্যন্ত মেনশন করেন নাই, তারা কি করবেন, ক্লাসটা অবশ্যই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দেন, যেন তারাও যুক্ত হতে পারে এবং তারাও যাতে আমাদের সাথে ক্লাসগুলোয় অংশগ্রহণ করতে পারে এবং তারাও যাতে উপকৃত হয়। কারণ আমরা চাই, আমরা সবাইকে উপকৃত করতে চাই, ঠিক আছে। আমরা কিন্তু চাই না যে রেখে দিব, আমরা চাই সবাই যেন উপকৃত হয়। কি হয়, উপকৃত হয়। সো দেখেন এই যে কঠিন পদার্থ বললাম, জৈব পদার্থের পরিমাণ কিন্তু অলমোস্ট 7 থেকে 9% মতো, আর অজৈব পদার্থের পরিমাণ আছে 0.9%। তো গালে যখন আপনি দিবেন, যখন আছে মনে করেন যে হাতে একটু রক্ত কখনো খেয়ে দেখছেন, একটু খেয়ে দেখেন, রক্ত খাইলে কিন্তু একটু নোনতা নোনতা লাগে, তাই না? এই নোনতা লাগার কারণ হচ্ছে অজৈব লবণের উপস্থিতি। কার উপস্থিতি? অজৈব লবণের উপস্থিতির কারণেই রক্ত একটু একটু নোনতা নোনতা লাগে, ঠিক আছে। এখন দেখেন আমরা জাস্ট পার্সেন্টেজ গুলো লিখলাম, পার্সেন্টেজের মধ্যে এই পার্সেন্টেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে, প্রচন্ড পরিমাণে আসে, ঠিক আছে। এই পার্সেন্টেজটা একটু ভালো করে ভাইয়া মনে রাখবেন। তো চলেন আমরা পরবর্তীতে রক্তরস নিয়ে একটু আলোচনা করি। তো রক্তরস নিয়ে আলোচনা করতে গেলে রক্তরসের মধ্যে আসলে কি কি থাকে, রক্তরস থেকে যদি আপনি প্রোটিন সরাই নেন, তাহলে রক্তরসের বর্ণটা হয় আসলে হলুদ বর্ণের। রক্তরসের বর্ণটা কেমন? হলুদ বর্ণের। একটু মনে রাখতে হবে, কি বর্ণের? হলুদ বর্ণের। ওকে, এটা সিরাম বলা হয়। এখন দেখেন আমরা যে বললাম রক্তরসের যে বর্ণটা আছে সেটা হলুদ বর্ণের হয়ে থাকে। এইবার যে কোশ্চেনটা আপনার প্রচন্ড পরিমাণ আসে, সেটা আছে রক্তরসের মধ্যে কি কি থাকে। আসলে রক্তরসের মধ্যে অনেক কিছুই থাকে, রেশন পদার্থ থাকে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিভিন্ন কিছু থাকতে পারে, পানি থাকে, এটা তো আমরা আগেই বলছি। এখন আমরা যেটা পড়বো এর মধ্যে যেটা থাকে আর কি, সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে রক্ত প্রোটিন বা রক্ত প্রোটিন বলা হয় বা রক্ত প্রোটিন বলা হয় যেটা, সেটা রক্ত প্রোটিন আছে মোট হচ্ছে 4টি, ঠিক আছে। কয়টি? 4টি। মনে রাখা একটা শর্ট টিক্স আছে, খুব সুন্দর এবং চমৎকার একটা শর্ট টিক্স আছে, এটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন রক্তের প্রোটিন কয়টি। রক্তের প্রোটিনগুলো মনে রাখার শর্ট টিক্সটা হচ্ছে GPA5। কি দিয়ে মনে রাখবেন? GPA5 দিয়ে। ওকে, জিতে কি আসতেছে ভাই একটু সুন্দর করে দেখেন, গোলোবিউলিন। কি আসতেছে? গোলোবিউলিন। মনে থাকবে, গোলোবিউলিন। এই গোলোবিউলিন হচ্ছে একটা রক্ত প্রোটিন। পরে কি আসতেছে? প্রথমবিন। কি আসতেছে? প্রথমবিন। ওকে, প্রথমবিন। এরপরে এতে কি আসতেছে? অ্যালবুমিন। অ্যালবুমিন আর হচ্ছে ফাইভিনোজেন। অ্যালবুমিন আর ফাইভিনোজেন, এই সব মিলাই আসতেছে কি আমাদের GPA5 দিয়ে সুন্দর করে আমরা মনে রাখতে হবে, ফাইভিনোজেন। ওকে, এই 4টা জিনিস একটু সুন্দর করে মনে রাখবেন। কিভাবে? রক্তরসের প্রোটিন হচ্ছে 4টি, GPA5 কি? GPA5। এখন এটা তো আমরা সবাই মোটামুটি পড়ে থাকি, এটার সাথে আমরা অভ্যস্ত। GPA5 নে GPA5 ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনেছি, তাই না? এগুলো আমরা জানি। সো GPA5 দিয়ে আমরা মনে রাখবো, জিতে আসছে গোলোবিউলিন, পিতে আসে প্রথমবিন, এতে আসতেছে অ্যালবুমিন আর 5 আসতেছে কি? ফাইভিনোজেন। কি আসতেছে? ফাইভিনোজেন। সো এটা দিয়ে আমি রক্তরসের প্রোটিনটা কিন্তু ইউজুয়ালি কিন্তু মনে রাখতে পারতেছি। ওকে, এখন দেখেন রক্তরসের মেইন কাজটা কি। আসলে রক্তরসের মেইন কাজ হচ্ছে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা। অম্ল প্লাস ক্ষার, এই দুইটার ভারসাম্য, এটা একটা বেসিক কাজের বা সর্বপ্রথম কাজ হচ্ছে এই কাজটা করে সে। এছাড়া দ্বিতীয় আরেকটা কাজ করে, সেটা হচ্ছে পুষ্টি পরিবহন করে। পুষ্টি পরিবহন, এটা আরেকটা কাজ তার। এছাড়া দেখেন গ্যাস পরিবহন,
কিছু পরিমাণ গ্যাস, মানে অক্সিজেন যেটা আছে, গ্যাস পরিবহন যেটা বলি, বা কার্বন ডাইঅক্সাইড, এটা পরিবহনের সাথেও কিন্তু আমাদের এই রক্তরস জড়িত। কে জড়িত? রক্তরস জড়িত। ওকে, সো তাইলে আমাকে মনে রাখতে হবে রক্তরসের বেসিক কাজটা কি? রক্তরসের বেসিক কাজটা হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য, পুষ্টির পরিবহন আর গ্যাস পরিবহন। এই কাজগুলো কে করে থাকে? এই কাজগুলো করে থাকে আমাদের রক্তরস। ঠিক আছে, সো আমার যে শিক্ষার্থীরা যুক্ত আছেন, আপনারা অবশ্যই জানাবেন যে বুঝতে পারতেছেন কিনা, সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন, যেহেতু আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মোটামুটি চেষ্টা করব ডিপ পর্যন্তই পড়িয়ে দেওয়ার, যাতে আপনাদের ফার্দার এটা নিয়ে আর কখনো যাতে সমস্যা ফেস না করেন। যে টাইপের কোশ্চেন আসুক না কেন নার্সিংয়ে, ইনশাল্লাহ আমার শিক্ষার্থীরা যেন পারে, এটা হচ্ছে আমাদের কথা। আমার স্কুলের কথাটা হচ্ছে তাই যে আমরা এমনভাবে আপনাদেরকে তৈরি করব, যে কোনো সিচুয়েশনে আমরা আপনাদেরকে ফেলে দিক না কেন, যে কোনো সিচুয়েশনে যে কেউ ফেলে দিক না কেন, স্টুডেন্ট যাতে সেই জায়গা থেকে উঠে আসতে পারে, এটা হচ্ছে আমাদের মোটো। ঠিক আছে, তো চলেন আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের এটার পরে আমাদের এখন যা বলছে আমরা পড়বো কি, আমরা এখন একটু পড়বো হচ্ছে রক্তর যে বাকি যে বিষয়গুলো আছে সেইগুলোতে একটু চলে যাই, তাই না? এখন আমরা আসলে রক্ত কণিকাতে যাই। রক্ত কণিকায় প্রথম যেটা পড়ছিলাম সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি। লোহিত রক্তকণিকা বা ইউজুয়ালি আমরা বলছিলাম কি কণিকা বা আরবিসি বা রেড ব্লাড সেল যেটাকে আমরা বলে থাকি, সেই লোহিত রক্তকণিকা সম্পর্কে একটু বেসিক কথা বলা পড়ে ফেলি। তো দেখেন লোহিত রক্তকণিকা, ফার্স্ট অফ অল লোহিত রক্তকণিকার কারণেই কিন্তু রক্ত কি হয়? লাল হয়। লোহিত রক্তকণিকার কারণে কি হয়? রক্ত লাল হয়। তো দেখেন এখানে যেটা আসে সেটা হচ্ছে, প্রথম যেটা আসে যে লোহিত রক্তকণিকার আকৃতিটা কেমন? এর আকৃতি হচ্ছে দ্বি অবতল চাকতির মতো। কি হবে? দ্বি অবতল চাকতির মতো। চাকতির মতো অ্যাকচুয়ালি কেমন আসে? দ্বি অবতল চাকতিটা আসলে কেমন? দেখেন চাকতি আপনারা অনেকে ইউজ করে থাকবেন, এটা আসলে এখন দেখাইতে পারতেছি না যে কেমন আসে, বাট এই যে এইরকম টাইপের একটা গঠন এদের মধ্যে কিন্তু দেখা যায়, এদের মধ্যে কিন্তু এরকম একটা গঠন দেখা যায়। তাহলে লোহিত রক্তকণিকা কি হচ্ছে? দ্বি অবতাল চাকতির মতো। কেমন হচ্ছে? দ্বি অবতাল চাকতির মতো। দ্বিতীয় আরেকটা পয়েন্ট একটু লিখে নেবেন, সেটা হচ্ছে আমাদের যে আরবিসি আছে এর কিন্তু কাউন্টটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়। ঠিক আছে, একেবারে যখন আমরা শিশু বয়স থাকে, শিশু বয়সে কিন্তু যকৃৎ থেকে, শিশু বয়সে বা ভ্রূণ অবস্থায়, শিশু বা ভ্রূণ এই বয়সে কিন্তু আমাদের কোন জায়গা থেকে? যকৃৎ থেকে বা আমাদের যকৃৎ থেকে কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। বাট যখন আমাদের বয়স হয়ে যায়, একজন যখন আমরা পূর্ণ বয়স হয়ে যায়, পূর্ণ বয়স যখন হয়ে যায়, তখন সাধারণত হচ্ছে লাল অস্থিমজ্জা, হাড়ের যে লাল অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। আর ধ্বংস হয় কোথায়? তখন ধ্বংস হবে হচ্ছে এই যখন হলো, তখন ধ্বংস হচ্ছে কোথায়? ধ্বংস হচ্ছে দুইটা জায়গায়, মনে রাখবেন ধ্বংস দুইটা জায়গাতে হয়। একটা হচ্ছে পিলিহা আর একটা হচ্ছে যকৃৎ, এই দুইটা জায়গায় রক্ত ধ্বংস হয়। এই যে পিলিহা আছে এটাকে বলা হয়েছে ব্লাড ব্যাংক। কি বলা হচ্ছে? ব্লাড ব্যাংক বলা হচ্ছে, কারণ এখানে রক্ত সংরক্ষিত অবস্থায় থাকে, তাই এটাকে কি বলা হচ্ছে? ব্লাড ব্যাংক। ঠিক আছে, এটা একটু সুন্দর করে মনে রাখবেন। তাহলে কি বলছি? লোহিত রক্তকণিকা দেখতে কেমন? লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে দ্বি অবতাল চাকতির মতো। আর শিশু বা ভ্রূণ অবস্থায় এটা কোথা থেকে তৈরি হয়? যকৃৎ থেকে। যখন একজন মানুষের বয়স আসলে পূর্ণাঙ্গ হয়ে যায়, যেমন ধরেন আমাদের ইউজুয়ালি যখন অ্যাডাল্ট হয়ে যায়, তখন তার রক্তটা কোথা থেকে আসে? লাল অস্থিমজ্জা থেকে আসে। বাট ধ্বংস হবে কোথায়? তখন পিলিহার যকৃৎ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কত সুন্দরভাবে সৃষ্টি করছে, প্রতিটা অঙ্গের ক্ষেত্রে যে কিভাবে খুব চমৎকারভাবে তিনি তৈরি করেছেন। দেখেন যখন আমরা শিশু ভ্রূণ অবস্থায় ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন যকৃৎ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হতো। আর যখন বয়স বেড়ে গেছে, এই যে যকৃৎ, সেই যকৃৎই হচ্ছে কি ধ্বংস করতেছে। ওকে, কত সুন্দরভাবে আমাদেরকে তাহলে সৃষ্টি করেছে। ওকে, 3 নম্বর আরেকটা পয়েন্ট মনে রাখবেন, আয়ুষ্কালটা প্রচন্ড পরিমাণে আসে, এর আয়ুষ্কালটা প্রচন্ড পরিমাণে আসে। আয়ুষ্কাল, এই আয়ুষ্কালটা মনে রাখবেন, এর আয়ুষ্কালটা হচ্ছে ভাইয়া 120 দিন। কতদিন? 120 দিন। তো অনেক সময় 120 দিন না থেকে 4 মাস থাকে। তো আমার আপু যারা আছে, ভাইয়া যারা আছে, তারা একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কি দিছে। আর সারা বছর তো পড়লাম দিন দিন দিন, এখন দিছে কি মাস। তাহলে মাস দিলে কি আমরা কি অবাক হবো? আমার স্কুলের স্টুডেন্টরা কি অবাক হবে? অবাক কখনো হবে না, কারণ তারা পারবে। আজকে বলে দিলাম 120 দিন। আয়ুষ্কাল কত দিন? 120 দিন। তো এটাকে মাসে কনভার্ট করে ফেলেন, কত মাস আছে? 4 মাস। তাহলে আমাদের আয়ুষ্কাল মানে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? তাইলে 4 মাস। অর্থাৎ একটা লোহিত রক্তকণিকা 4 মাস পর্যন্ত জীবিত থাকতে পারে। আরেকটা পয়েন্ট একটু মনে রাখবেন, লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। ঠিক আছে, জাস্ট এই কথাটাই মনে রাখবেন, নিউক্লিয়াস নাই। ওকে, এটা সুন্দর করে মনে রাখবেন, নিউক্লিয়াস নাই।
নিউক্লিয়াস নাই, সহজ কথা, নিউক্লিয়াস নাই। এরপরে আমরা আরেকটু জিনিস একটু বলে রাখি, কাউন্ট ডাউন যেটা আসে সেটা হলো এক এক জায়গায় কিন্তু এক এক রকম পাবেন। তো সেটা আমি এখানে একটু লিখে দিচ্ছি যে কার ক্ষেত্রে কত পাবেন, এখানে বোর্ড করে আমি আলাদাভাবে একটু লিখে দিচ্ছি, এটা একটু লিখে নেবেন যে কখন কতটুকু লোহিত রক্তকণিকা থাকে। যখন হচ্ছে ভ্রূণ অবস্থায় থাকে কোনো মানুষ, তখন একজন মানুষের শরীরে প্রতি ঘন মিলিলিটার যে মিলিলিটারে, সেক্ষেত্রে তার থাকবে হচ্ছে 80 থেকে 90 লক্ষ, কত লক্ষ, 80 থেকে 90 লক্ষ। ওকে, এরপর যখন শিশু হবে, শিশু বয়সে একজনের শরীরে থাকে 60 থেকে 70 লক্ষ, কত থাকবে, 60 থেকে 70 লক্ষ। একজন পুরুষের শরীরে, পরবর্তীতে একজন পুরুষ যখন হবে, তখন তার শরীরে থাকবে ধরেন ইউজুয়ালি 50 থেকে 60 এরকম রেঞ্জের মধ্যে রাখে লক্ষ। আর মহিলা যখন হবে, তখন তার রক্ত থাকবে কত, মহিলা হইলে সেক্ষেত্রে তার থাকবে 45 থেকে 55 এর মধ্যেই থাকবে, ঠিক আছে, এর মধ্যে 45 থেকে 55 এর মধ্যেই থাকবে। এই হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা একটু ভালো করে মনে রাখবেন। কেন বলতেছি, কারণ এই রেঞ্জ থেকে প্রচন্ড পরিমাণে প্রশ্ন আসছে, বিভিন্ন সময়তে আসছে, বিভিন্ন জায়গাতে আসছে। তাহলে এটা কি ভালোভাবে মনে থাকবে কিনা ভাইয়া? অবশ্যই অবশ্যই একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আবার একটু বলে দিই, লোহিত রক্তকণিকা আমরা কি কি পড়লাম। লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে দ্বি অবতল চাকতির মতো, খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ এই কোশ্চেনটাই একবার মেডিকেলে আসছে যে এটা কি আসলে অবতল, দ্বি অবতল। এটা কিন্তু দ্বি অবতল, এটা কিন্তু অবতল না। কথা ক্লিয়ার, কিন্তু খুব স্পষ্ট ভাষায় বুঝতে হবে, এটা কিন্তু দ্বি অবতল, অবতল না। কি এটা, দ্বি অবতল, দ্বি শব্দটা আছে। ওকে, চাকতির মতো শিশু বা ভ্রূণ অবস্থায় আমাদের লাল, এটা তৈরি হয় কোথা থেকে, যকৃৎ থেকে বা লিভার থেকে। এরপর যখন পূর্ণ বয়স হয় তখন তৈরি হয় লাল অস্থিমজ্জা থেকে। আর ধ্বংস হয় কোথায়, পিলিহার যকৃতে। পিলিহা কি, পিলিহাকে বলা হয়েছে ব্লাড ব্যাংক বা সংরক্ষিত, যেখানে রক্ত সংরক্ষণ অবস্থায় থাকে। আয়ুষ্কাল কতদিন, 120 দিন। আর নিউক্লিয়াস নাই এটার। আর দ্বিতীয়ত হচ্ছে কোথায় কতটুকু থাকে, এখানে লিখে দিয়েছি। আরেকটা পয়েন্ট একটু মনে রাখবেন, লোহিত রক্তকণিকা তৈরি হতে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোনের দরকার হয়, যে হরমোনটা কিন্তু সিক্রেট করে কে, সেই সিক্রেশনটা হয় আছে কিডনি থেকে। এটা জাস্ট আপনি যদি বেশি পড়তে চান সেক্ষেত্রে মনে রাখতে পারেন। ওকে, এটা একটু যারা বেশি পড়তে চান তারা মনে রাখবেন, এরিথ্রোপয়েটিন হরমোনটা আমাদের আরবিসি তৈরি করতে সহযোগিতা করে। এরিথ্রোপয়েটিন হরমোন আমাদের আরবিসি তৈরি করতে সহযোগিতা করে। এটা কোন জায়গা থেকে আসে, কিডনি থেকে আসে, নেফ্রন বৃক্ক থেকে আসে। ওকে, এখন দেখেন এই যে লোহিত রক্তকণিকা, এটা কিন্তু লাল হয় কেন, এর কারণে রক্ত লাল হয়, কারণ এইখানেই আছে সেই হিমোগ্লোবিন থাকে। কে থাকে, হিমোগ্লোবিন থাকে। সো হিমোগ্লোবিন একটু পরে আমরা বলবো। হিমোগ্লোবিন থাকে, যেটাকে এইচবি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়, এইচবি দিয়ে। একটু জাস্ট ভালো করে মনে রাখবেন, ঠিক আছে, এটা একটু জাস্ট সুন্দর করে মনে রাখবেন, এইচবি দিয়ে প্রকাশ করা হয়। চলেন পরবর্তীতে যাই। এবার দেখেন, আমাদের যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসই পড়ে ফেলছি, তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো আমরা হিমোগ্লোবিন নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে একটু ভালো হবে। হিমোগ্লোবিন জিনিসটার কাজটা কি, হিমোগ্লোবিনের যদি ভাগ করা হয়, একটা হিমোগ্লোবিনকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা আছে হিম পাওয়া যায়, আর একটা আছে গোলোবিন পাওয়া যায়। কি পাওয়া যায়, গোলোবিন। এই হিমটা কি, হিম মানে আছে লৌহ, লৌহ, ঠিক আছে, লৌহ। ওকে, লৌহ মানে আছে আয়রন, যেটাকে বলে লৌহ। ওকে, এই যে হিম আর আছে গোলোবিনটা কি, গোলোবিন আছে প্রোটিন, গোলোবিনটা কি একটা প্রোটিন। সো গোলোবিন, প্রোটিন এবং লৌহ মিলে তৈরি হচ্ছে কি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে প্রকাশ যখন আমরা স্যাম্পল দিয়ে করি তখন এইচবি লেখা হয়। এই এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন। একটা জিনিস মনে রাখবা, এইচবির হাত আছে, হাত আছে কয়টি, 4টি। অর্থাৎ এটি 4টি, এটা 4টি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। কি করতে পারে, 4টি অক্সিজেন যুক্ত করতে পারে। হিমোগ্লোবিন 4টি অক্সিজেন যুক্ত করে, অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হতে পারে। জাস্ট মনে রাখতে হবে এই কথাটা। জাস্ট আমি কেন বলতেছি, জাস্ট মনে রাখতে হবে কেন বলতেছি আমি। এই যে হিমোগ্লোবিন যে বললাম, হিমোগ্লোবিন কার সাথে যুক্ত হতে পারে, 4টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। আমরা জানি ছেলেরা কয়টা বিয়ে করতে পারে, 4টা বিয়ে করতে পারে। এই কথা তো আমরা সবাই জানি, তাই না? ঠিক একইভাবে হিমোগ্লোবিন কয়টা বিয়ে করতে পারে, তাইলে হিমোগ্লোবিনও কয়টা পারবে, 4টা বিয়ে করতে পারবে। কয়টা পারবে, 4টা পারবে। কথাটা সুন্দরভাবে আমরা একটু মনে রাখবো। হিমোগ্লোবিনের রেঞ্জ কিন্তু এক এক জায়গায় এক এক রকম। অ্যাকচুয়ালি এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা হু কর্তৃক আসলে নির্ধারিত। যাদের বয়স আসছে কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন সাধারণত একটু বেশি থাকে, তারপর আবার কমে যায়। এবং পূর্ণাঙ্গ বয়সে ছেলেদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণটা সাধারণত ইউজুয়ালি এক এক জায়গায় এক এক রকম আছে। তাও একটু বলে দিই, 13.5 থেকে ইউজুয়ালি দেখা যায় 18 পর্যন্ত থাকে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে কত হবে, 12 থেকে মনে করো যে 16 পর্যন্ত দেখা যায়, ঠিক আছে, গ্রাম পার ডেসিলিটার এরকম ভাবে দেখা যায়। এখন দেখো, আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হলো এই যে মেয়েদের, আমাদের বাংলাদেশে যদি একজনকেও মেজার করা হয়, কারোরই শরীরে 12 পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। 12
আরো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সো এইটা নিয়ে আসলে বলে লাভ নাই। আমরা কাদেরটা ফলো করি, আমরা ফলো করি ইউরোপ আর আমেরিকা, এদেরটা ফলো করি, যার কারণে আসলে ওরা যা বলে দিছে ওইটাই আমরা পড়াশোনা করে হাতায় ফেলতেছি। ওকে, চলো পরে যাই। আমরা এখন পড়বো হচ্ছে আমাদের পরবর্তী যে রক্তকণিকাটা ছিল সেটা হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। আমরা এখন একটু শ্বেত রক্তকণিকাতে চলে আসি। রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা দেখে বোঝা যাচ্ছে যে এটা কি হবে, এটা হচ্ছে সাদা হবে। এটা কি হবে? সাদা। এটার বর্ণ কি? এটার বর্ণ হচ্ছে সাদা, দেখলেই বোঝা যাচ্ছে সাদা। ওকে, দেখো শ্বেত রক্তকণিকা, এটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকাকে শ্বেত রক্তকণিকা দুইটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, নুলোসাইট, আরেকটা হচ্ছে গ্রানুলোসাইট। কি হবে আরেকটা? গ্রানুলোসাইট। এগ্রা মানে না, নুলোসাইট। এগ্রা মানে কি আমি একটু বলে দিই, এগ্রা মানে হচ্ছে না, এগ্রা মানে কি না। তাহলে গ্রানুলোসাইট মানে এ মানে হচ্ছে না, গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার। তাহলে না দানাদার মানে কি অদানাদার, এটা মানে কি অদানাদার। জাস্ট কথাটা আছে এই অদানাদার, ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। আর এটা হবে আছে দানাদার। এইবার আসি আসছে আরো কিছু ভাগ আছে এদের মধ্যে, যেমন ধরো অ্যাগ্রানুলোসাইটকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা আছে মোনোসাইট আর একটা আছে লিম্ফোসাইট। একটা আছে মোনোসাইট, সুন্দর করে মনে রাখবা, মোনোসাইট, আর একটা কি লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট, ঠিক আছে, এটা সুন্দর করে মনে রাখতে হবে। আর এইদিকে যে ভাগটা আছে একটু খেয়াল করবা, গ্রানুলোসাইটে যে ভাগটা আছে এটা কিন্তু তিন ধরনের। কি হয়ে থাকে? একটা আছে বেসোফিল, সুন্দর করে মনে রাখবা, বেসোফিল। ওকে, বেসোফিল আছে, ওসিনোফিল, 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 আরেকটা আছে নিউট্রোফিল, আরেকটা কি আছে? নিউট্রোফিল, ঠিক আছে, নিউট্রোফিল, নিউট্রোফিল। ওকে, একটু লিখে নাও, নিউট্রোফিল, নিউট্রোফিল। এখন দেখো এই যে লিশমান যখন রঞ্জকে রাখা হয় তখন কিন্তু আমাদের কিন্তু একটু সহজে মনে রাখার সিস্টেমটা দেখো। তাহলে সাইডের ক্ষেত্রে কি আসতেছে? অ্যাগ্রানুলোসাইডের ক্ষেত্রে আমি কি পাচ্ছি? সাইড শব্দটা যদি আসে তাহলে সেটা হয়ে যাবে অ্যাগ্রানুলোসাইড। আর যখন আমি ফিল শব্দ পাচ্ছি, ফিল মানে অনুভব করা, তাই না? ফিল, আমাকে একটু ফিল করো, এই যে ফিল করি আমরা, অনুভব করা, এই যে ফিল শব্দটা যখন আমরা পাচ্ছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? গ্রানুলোসাইড। তাহলে অ্যাগ্রানুলোসাইড আসলে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের সাইড থাকলে সেটা হবে অ্যাগ্রানুলোসাইড। যদি আমি ফিল পাই তাহলে সেটা কি হয়ে যাবে? গ্রানুলোসাইড। কি হয়ে যাবে? গ্রানুলোসাইড। মনে থাকবে তো? ইনশাল্লাহ মনে রাখা লাগবে এটা। এখন দেখো আমাদের বিভিন্ন সময় রঞ্জকে বিভিন্ন রকমের রং পাওয়া যায়। যেমন ধরো বেসোফিলের ক্ষেত্রে রংটা হবে হচ্ছে নীল, বেসোফিলের রংটা কেমন হয়? নীল। ওসিনোফিলের রংটা হয় হচ্ছে লাল। আর বর্ণ নিরপেক্ষটা কি হবে? নিউট্রোফিলটা হচ্ছে বর্ণ নিরপেক্ষ। কি হবে? বর্ণ নিরপেক্ষ। জাস্ট একটু মাথার মধ্যে রেখে দাও, বর্ণ নিরপেক্ষ, ঠিক আছে, বর্ণ নিরপেক্ষ। এবার আমি একটু বলি যে শ্বেত রক্তকণিকা, এটার কথা একটু বলে রাখি, এটার আয়ুষ্কাল একটু বলি। এটার আয়ুষ্কালটা হচ্ছে 1 থেকে 15 দিন, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম আছে, বাট এটা অ্যাকচুয়ালি আয়ুষ্কালটা ওইভাবে পরীক্ষা আসে না, তাও বলি 1 থেকে 15 দিন লেখা আছে। কতদিন? 1 থেকে 15 দিন। এরপর আসো দ্বিতীয় যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে এটার পরিমাণ কত। এটা সাধারণত 4000 থেকে 11000, কত থাকে? 4000 থেকে 11000 পার মিলিলিটারে, ঘন মিলিলিটার যেটা আছে সেখানে থাকে, প্রতি ঘন মিলিলিটারে 4000 থেকে 8000 পরিমাণে থাকে, ঠিক আছে। এটা আমাদের আগে যখন আমরা লোহিত রক্তকণিকা পড়ছিলাম তখন আমি কিন্তু বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে লোহিত রক্তকণিকার পরিমাণ অলমোস্ট কিন্তু 50 থেকে 60 লক্ষের মতো। সেখানে আমাদের লোহিতর শ্বেত রক্তকণিকা থাকে কত? 4000 থেকে মাত্র 11000। কত থাকে? 4000 থেকে মাত্র 11000। ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পারতেছো? 4000 থেকে মাত্র 11000। তো কোশ্চেন মাঝে মাঝে একটা জিনিস দেখা যায় যে আরবিসি ইস টু ডাব্লিউবিসি এর সমান সমান কত, এই ধরনের একটা কোশ্চেন মাঝে মাঝে আসে। বলো তো তাহলে কত হতে পারে? এটা যারা যারা জানো অবশ্যই আনসার করবা। আরবিসি এর মানটা হবে, যেখানে আরবিসি থাকবে 700, ডাব্লিউবিসি থাকবে কয়টা? একটা, ঠিক আছে। 700টা আরবিসির বদলে সেখানে থাকে কয়টা? একটা। সো আরবিসি ইস টু, যদি আমাকে বলে ডাব্লিউবিসি সমান সমান কত, আনসার দিয়ে দিবা 700:1। কত দিবা? 700:1। কথা কিন্তু ক্লিয়ার। আরবিসি ইস টু ডাব্লিউবিসি দিলে উত্তর কি হয়ে যাবে? 700:1, 700:1। ওকে, এটা একটু সুন্দর করে মনে রেখো, ঠিক আছে ভাই। এখন দেখো আমি কিছু বেসিক পয়েন্ট তোমাদেরকে একটু বলে রাখি, আমরা এই কাজগুলো একটু পড়বো। অর্থাৎ এই যে রক্তকণিকাগুলো আমরা এখানে লিখছি, এই রক্তকণিকাগুলোর জাস্ট কাজগুলো আমরা একটু জাস্ট দেখে নিব যে কার কোন কাজ আছে। একটু দেখো কি কাজ আছে, কার কোন কাজ আছে। ফার্স্ট অল প্রথমে পড়ে ফেলি বেসোফিল নিয়ে। কি পড়বো? বেসোফিল। এটা প্রচন্ড পরিমাণ আসে বেসোফিল। বেসোফিল দুইটা কাজ করে আমাদের রক্তে, দুইটা কাজ করে। একটা হচ্ছে হেপারিন ক্ষরণ করে, আরেকটা আছে হিস্টামিন ক্ষরণ করে। কি করে? হিস্টামিন, হেপারিন আর হিস্টামিন। ওকে, তো দেখো হেপারিনের কাজটা কি? হেপারিন আছে রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধাকে প্রতিহত করে।
বাড়তে দেয় না। আর হিস্টামিন আমরা মোটামুটি জানি যে এটা কি করে থাকে। হিস্টামিন আমাদের অ্যালার্জির সাথেও কিছুটা রিলেটেড আছে। তাছাড়া যদি আমি চিন্তা করি অন্য ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে থাকে, তাই না? এগুলো কিন্তু আমাদের হেপারিন নিঃসরণ করে। হেপারিনটাই বেশি আসে, প্রচণ্ড পরিমাণে আসে, এটা একটু মনে রেখো। আর হিস্টামিন থাকে যেটা কিন্তু অ্যালার্জি প্রতিরোধ করে। কি করে এটা? এটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে, আমরা সবাই জানি। অ্যালার্জি প্রতিরোধ করে। ওকে, একটু সুন্দর করে লিখে নাও, অ্যালার্জি প্রতিরোধ করে। এই দুইটা পয়েন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে আসে। লিম্ফোসাইট কি করবে এটা একটু মনে রেখো। লিম্ফোসাইট যেটা আছে, লিম্ফোসাইটের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডি তৈরি করার কাজটাই হচ্ছে লিম্ফোসাইটের। কার কাজ? লিম্ফোসাইটের। 3 নাম্বার আরেকটা পয়েন্ট একটু বলে রাখি, মোনোসাইট। মোনোসাইটের ক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট একটু পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে, সেটা হচ্ছে কি? সেটা হলো কি, আমি একটু বলে দিই। মোনোসাইটের সেই পরীক্ষায় কিটা আসে, সেই কিটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের আসতে পারে যে মোনোসাইটের ক্ষেত্রে প্রথম যেটা আসতে পারে সেটা হলো ভাইয়া মোনোসাইট আছে সবচেয়ে বড় হচ্ছে যদি বলা হয় যে রক্তকণিকা কোনটি, শ্বেত রক্তকণিকা কোনটি সবচেয়ে বড়? শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি হলো এই মোনোসাইট। কে? মোনোসাইট। ওকে, এই মোনোসাইট আছে সবথেকে বড় ডাব্লিউবিসিটা কোনটি? মোনোসাইট। এবং সর্বশেষ আমরা আরেকটা পয়েন্ট একটু পড়বো, সেটা হচ্ছে ওসিনোফিল কিন্তু ভালো কাজ করে না, ওসিনোফিল একটু বাজে কাজ করে। সেটা হচ্ছে কে? সেটা হলো ওসিনোফিল যেটা আছে, ওসিনোফিল এর যে মূল কাজটা সেটা হচ্ছে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ অ্যালার্জি সৃষ্টি করে। অ্যালার্জি যে প্রতিক্রিয়া হয় আমাদের, অ্যালার্জি প্রতিক্রিয়া, এটা সৃষ্টি করে কে? এই প্রতিক্রিয়া সৃষ্টি করে হচ্ছে এই ওসিনোফিল। প্রতিক্রিয়া সৃষ্টি এটা করবে কে? ওসিনোফিল। ওকে, একটু সুন্দর করে লিখে নাও। তাহলে অ্যালার্জির প্রতিক্রিয়া যেটা সৃষ্টি করে সেটা কে করে? ওসিনোফিল। এই চারটা শ্বেত রক্তকণিকা থেকে এই চারটা কাজ কিন্তু প্রচন্ড পরিমাণ আসে। শ্বেতকণিকার এই চারটা কাজ বেশি আসে। সো এই চারটা কাজ একটু জাস্ট মনে রেখো, এই চারটা কাজই তোমাদের খুব বেশি লাগবে। সো এই চারটা কাজ একটু সুন্দর করে ভাইয়া পড়ে ফেলতে হবে। কি করতে হবে? পড়ে ফেলতে হবে। ওকে, এই চারটা কাজ একটু ভাইয়া ভালো করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার কিনা একটু জানাইও। যারা আছো আমাদের সাথে যুক্ত, যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি তাদেরকে অবশ্যই একটু শেয়ার এবং মেনশন করে দিও। আর যারা যুক্ত হয়েছো তারা অবশ্যই জানাও যে এগুলো তোমরা লিখতে পারছো কিনা, কারণ এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে আসে। সো এইগুলো কিন্তু তোমাদের লাগবে ভাইয়া, এই পয়েন্টগুলো কিন্তু লাগবে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের পরবর্তী যে স্লাইড আছে বা যেখানে আছে সেখানে আমরা চলে যাচ্ছি। সেটা হলো আমাদের যেহেতু ওইটা শেষ, তাহলে আমরা এখন কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে প্লাটিলেট, যেটাকে বলা হয় বা যেটাকে বলা যায় অনুচক্রিকা। সহজ ভাষায় আরেকটা কি বলা যায়? অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা। তো দেখো, অনুচক্রিকা যেটা বলা হয় এটাকে কিন্তু রক্ত বলা যায় না। ডাব্লিউবিসিতে কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায়। কি পাওয়া যায়? আর একটু বলে রাখি, ডাব্লিউবিসিতে কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায় এবং সেই সাথে ডিএনএও পাওয়া যায়। কি পাওয়া যায়? ডিএনএ এবং নিউক্লিয়াস দুইটাই পাওয়া যায়। অনুচক্রিকার ক্ষেত্রে একটু মনে রেখো, অনুচক্রিকায় কিন্তু নিউক্লিয়াস নাই। দ্বিতীয় পয়েন্ট আছে আয়ুষ্কাল। আয়ুষ্কালটা প্রচন্ড পরিমাণে আসে। এর আয়ুষ্কালটা হবে 5 থেকে 10 দিন। কয়দিন হবে? 5 থেকে 10 দিন। আর আছে পরিমাণ, এই পরিমাণটা সাধারণত ইউজুয়ালি দেখা যায় যে তোমার 2 থেকে 5, কোথাও দেখা যায় যে 2 থেকে 5 লাখ লক্ষ এরকম দেখা যায়, বা কোথাও দেখা যায় যে 1.5 থেকে, ইউজুয়ালি আছে 1.5 থেকে আমরা হিসাব করি 1.5 থেকে 3 লক্ষ এর মাঝখানেই থাকে। তো এটার পরিমাণটা খুব বেশি একটা তোমাদের আসে না। আর প্লাটিলেটের সবচাইতে বড় যে কাজটা সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এটা হচ্ছে তার কাজ, রক্ত জমাট বাঁধানো যে কাজটা, এই কাজটা করে কে? অনুচক্রিকা করে। ধরো আমার এখানে হাত কেটে গেছে, হাত কেটে গেলে কি সারাদিনই রক্ত পড়তে থাকবে? না, একটা সময় যে বাধা দরকার, রক্ত জমাট না বাঁধলে কি হবে? শরীর থেকে রক্ত বের হয়ে চলে যাবে। সো দ্যাটস ওয়াই অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধানোর যে কাজটা আছে সেটা কে করে? ও আমাদের অনুচক্রিকায় করে ছাড়ে। ওকে, এরপর দেখো আমাদের আরেকটা পয়েন্ট এখান থেকে আসতে পারে, সেটা হলো এই যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো কিন্তু প্রচন্ড পরিমাণ আসে। সো এই চারটা পয়েন্ট একটু সুন্দর করে লিখে নাও। অনুচক্রিকা সম্পর্কে এতটুকু ইনফরমেশন জাস্ট একটু পড়ে রাখবা, এনাফ। এটা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, এটা পড়লেই তোমাদের জন্য কিন্তু ভাইয়া যথেষ্ট। ঠিক আছে,
ওকে, এখন আমরা একটু পরবর্তীতে চলে যাই। আমরা এখন কিছু ডিজিজ সম্পর্কে একটু আলোচনা করব, কিছু ডিজিজ নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, যে ডিজিজগুলো তোমাদের আসবে বা পরীক্ষাতে তোমাদের আসে, সাধারণত ইউজুয়ালি দেখা যায়। সেইগুলোর মধ্যে প্রথম যেটা আছে, ফার্স্ট অফ অল যদি আমি বলি অ্যানিমিয়া, অ্যানিমিয়া অ্যানিমিয়া আসে। অ্যানিমিয়া কখন হয়? অ্যানিমিয়া হচ্ছে তখনই হবে যখন হচ্ছে তোমার হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে বলে অ্যানিমিয়া। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যায় কখন? যখন আরবিসি কমে যায় তখন হিমোগ্লোবিনই কমে যায়, ঠিক আছে? কমে যাওয়া, এটাকে বলা হয় অ্যানিমিয়া। ওকে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে কি বলা হচ্ছে? অ্যানিমিয়া। তারপরে দ্বিতীয় যেটা আছে লিউকেমিয়া, যেটাকে ব্লাড ক্যান্সার আমরা বলে থাকি, লিউকেমিয়া। এটাকে কি বলা হয়? ব্লাড ক্যান্সার, ঠিক আছে? লিউকেমিয়া মানে কি? ব্লাড ক্যান্সার। এই জায়গায় কি হচ্ছে? ডাব্লিউবিসি বাড়বে, ডাব্লিউবিসি বেড়ে যাবে, মানে যেটা স্বাভাবিকের তুলনায় বাড়বে। তুলনায় বাড়বে, জাস্ট একটু মনে রেখো, স্বাভাবিকের তুলনায় বাড়বে, অন্যান্য রক্ত কিন্তু কমে যাবে। এরপরে তৃতীয় আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পারপুরা ডিজিজ বলে একটা জিনিস তুমি পাবা, পারপুরা। এই পারপুরা ডিজিজটা আসলে কি হয়? পারপুরা ডিজিজটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। ডেঙ্গু, ডেঙ্গু হওয়ার পর, ডেঙ্গু হওয়ার পর, এটা কিন্তু পরীক্ষা আসছে, হওয়ার পর হয়, ডেঙ্গু হওয়ার পরে হয় কি? পারপুরা ডিজিজ। তো ডেঙ্গু হইলে কি কমে যায়? ডেঙ্গু হইলে হচ্ছে আমাদের অনুচক্রিকা কমে যায়। অনুচক্রিকার সাথে আসলে কারসাজি ঘটে, অর্থাৎ রক্তক্ষরণ হতে থাকে, মাথা ঘোরে, তাই না, জ্বর হয়, ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো হয়, এখানে অনুচক্রিকার পরিমাণটা কিন্তু কমে যায়, প্লাটিলেটের পরিমাণটা কি হয়ে যায়? কমে যায়। সো যেহেতু ডেঙ্গু হওয়ার পরে অনুচক্রিকার পরিমাণটা কম থাকে, তখন যে ডিজিজটা হয় সেটা কি হচ্ছে? পারপুরা। এই পারপুরা ডিজিজ হইলে দেখা যাচ্ছে যে আমাদের অনুচক্রিকা ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না। কি হচ্ছে না? তৈরি হচ্ছে না। সো এটা হচ্ছে কি আমাদের একটা পারপুরা ডিজিজ। এটা কি আমাদের পারপুরা ডিজিজ, মনে থাকবে? পারপুরা। তাহলে এই তিনটা ডিজিজ একটু মনে রেখো, কারণ এই তিনটা ডিজিজ তোমাদের পরীক্ষাতেই ভাই আসে। এবং এই পারপুরা ডিজিজ তোমাদের নার্সিং পরীক্ষাতে আসছে কত সালে? 22-23 সালে। 22-23 সালে এই পারপুরা ডিজিজ থেকে তোমাদের কোশ্চেন আসছে। সো এই পারপুরা ডিজিজটা ভাই একটু চমৎকারভাবে, সুন্দরভাবে ভাই মনে রাখতে হবে। ওকে, চলো এরপরে আমরা একটু চলে যাচ্ছি পারপুরা ডিজিজের পরে যেটা আছে, সেটা হচ্ছে আমার স্কুলের সাথে তোমরা যারা যুক্ত আছো অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প কিছু নাই। আমার স্কুল তোমাদের জন্য যে সুবর্ণ সুযোগ এনেছে, সেই সুযোগটা তুমি যদি লুফে নিতে না পারো, তাহলে কিন্তু আসলে কি হবে? দিন শেষে কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবা। আজ থেকে 3-4 মাস পরে বা 5 মাস পরে যখন নার্সিং পরীক্ষা হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি যে ভালো কিছু নিয়ে বসে থাকতে পারবা, বিষয়টা কিন্তু তা না। যদি ভালো কিছু নিয়ে বসে থাকতে চাও, মনের মধ্যে শান্তি নিয়ে বসে থাকতে চাও, তাহলে এখন পরিশ্রম করো। যদি এখন পরিশ্রম করো, তার ফল তুমি 5 মাস পরে পাবা। বাট এখন তুমি সুখে কাটাবা, 5 মাস পরে দুঃখ ভোগ করবা। বিষয়টা হচ্ছে এরকমই, লাইফের উত্থান পতনটাই হচ্ছে এরকম। এখন পরিশ্রম করবা, এর ফল সাথে সাথে কেউ পায় না, এর ফল কিছুদিন পরে পাবা। আর এখন তুমি সুখ অনুভব করবা, এর ফলও তুমি কিছুদিন পরে পেয়ে যাবা, যখন তুমি আসছে দেখবা যে কষ্টের মধ্যে দিন যাপন করা শুরু করবা। ঠিক আছে ভাইয়া? সো আমি বলবো তোমরা সবসময় পরিশ্রমী হও। ওকে, এরপর দেখো রক্ততঞ্জন, একটা টপিক আছে রক্ততঞ্জন। তো রক্ততঞ্জনের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা, রক্ততঞ্জন মানে কি? রক্তক্ষরণ হওয়ার পরে রক্ত কিভাবে আসলে জমাট বাঁধে, এই প্রসেসটা হচ্ছে রক্ততঞ্জন। এখন প্রসেসটা আমাকে তো হুবহু লিখতে বলবে না, বলবে? লিখতে বলবে না। আমার কি কি আসতে পারে আমরা সেটা একটু রাখি। সেটা হচ্ছে রক্তক্ষরণের সময়কাল, রক্তক্ষরণের সময়কাল। প্রথম আসে রক্তক্ষরণের সময়কাল। এই রক্তক্ষরণের সময়কাল হচ্ছে 1 থেকে 4 মিনিট, অর্থাৎ কোথাও যদি কেটে যায় 1 থেকে 4 মিনিট পর্যন্ত রক্ত ক্ষরিত হয়। কত হয়? 1 থেকে 4 মিনিট পর্যন্ত রক্ত কি পড়তে থাকে, রক্ত পড়তে থাকে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা আছে রক্ততঞ্জন। রক্ততঞ্জনের সময়কালটা হচ্ছে কত? রক্ততঞ্জনের সময়কাল হচ্ছে সাধারণত হচ্ছে 3 থেকে 8 মিনিট। কত মিনিট? 3 থেকে 8 মিনিট। আর তৃতীয় যে পয়েন্টটা মনে রাখবা, রক্ততঞ্জনের কোলাটিং ফ্যাক্টর, কোলাটিং ফ্যাক্টর যেটা আছে, রক্ততঞ্জনের কোলাটিং ফ্যাক্টর, এই কোলাটিং ফ্যাক্টর আছে কয়টি? 13টি। কয়টি আছে? 13টি। 13টি কোলাটিং ফ্যাক্টর তোমাকে পড়া লাগবে না, তুমি জাস্ট 4টা পড়বা। দেখো কি, কোন 4টা পড়বা? ফুল পড়ে টুপ করে। কি পড়ে? ফুল পড়ে টুপ করে। মনে রাখা শর্ট টিক্স। ফতে আসে ফাইবিনোজেন, এটা আছে প্রথমিন, আর একটা আছে থ্রোম্বোপ্লাস্টিন। কি আছে? থ্রোম্বোপ্লাস্টিন।
আরেকটা আছে ক্যালসিয়াম, এটা প্রচন্ড পরিমাণে আসে। ক্যালসিয়ামটা জাস্ট একটু মনে রাখতে হবে, কারণ একমাত্র আয়ন হচ্ছে ক্যালসিয়াম যেটা কিন্তু রক্ততঞ্জনে হেল্প করে। ক্যালসিয়াম 2+, এই আয়নটা হেল্প করে। সো ক্যালসিয়ামটা প্রচন্ড পরিমাণে আসে। দুইটা পয়েন্ট এখান থেকে বেশি আসবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। আরেকটা জিনিস আছে, একটা ভিটামিন আছে রক্ততঞ্জনে কাজ করে, ভিটামিন। এই ভিটামিনটা কোন ভিটামিন? সেই ভিটামিনটা হচ্ছে কে, ভিটামিন কে রক্ততঞ্জনে হেল্প করে। ভিটামিন কে কি করে? রক্ততঞ্জনে হেল্প করে। তাহলে আমাদের কথাটা খুব ক্লিয়ার এখানে ভাইয়া। রক্তক্ষরণের সময়কাল হচ্ছে 1 থেকে 4 মিনিট, রক্ততঞ্জনের সময়কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। রক্ততঞ্জনে কোলাটিং ফ্যাক্টর আছে কয়টি? 13টি। মনে রাখার একটা শর্ট টিপস দিছি, আমরা জাস্ট 13টি কোলাটিং ফ্যাক্টর আমার পড়ার কোনো দরকার নাই, আমরা জাস্ট 4টা পড়বো। সেটা কি? ফুল পড়ে টুপ করে। ফতে কি আসে? ফাইব্রিনোজেন। পতে কি আসে? প্রথমমিন। পতে কি আসতেছে? থ্রোম্বোপ্লাস্টিন। কতে কি আসতেছে? ক্যালসিয়াম। এই একমাত্র আয়ন হচ্ছে ক্যালসিয়াম। আরেকটা ভিটামিন আছে, সেটা কে? সেটা হচ্ছে ভিটামিন কে। কে সেটা? ভিটামিন কে। ওকে, জাস্ট আমরা এই কোলাটিং ফ্যাক্টর থেকে এই জিনিসগুলো একটু জাস্ট ভালো করে আলোচনা করে ফেলবো। এবার চলো আমরা পরবর্তীতে যাই, যেটা পড়বো এখন আমরা, সেটা হলো ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো আমাদের যে টপিকগুলো আমরা পড়তেছি পরপর যেভাবে আমরা পড়তে আসি, সেটা হচ্ছে রক্তের গ্রুপিং এ এখন একটু আসি। রক্তের গ্রুপিং। তো রক্তের গ্রুপিং এর অনেক পদ্ধতি আমরা সাধারণত দেখব, কিন্তু মেইনলি আমরা যেটা ফলো করি দেখবা যে ও পজিটিভ, আমরা বলি সারা জীবন কেউ কি আমরা A+ পাইনি, কিন্তু রক্ত আমার হচ্ছে A+, তাই আমরা কি সবাই A+, তাই না? রক্তের গ্রুপিং যেটা আছে, রক্তের গ্রুপিং এটা দিছিল হচ্ছে 1900 সালে। কে দিছিল? কার্ল ল্যান্ডস্টেইনার, যারটা আমরা ফলো করি। কার্ল ল্যান্ডস্টেইনার, যারটা আমরা সাধারণত ইউজুয়ালি ফলো করি। ওকে, এখন দেখো এর গ্রুপিং এর ক্ষেত্রে বেশ কিছু সিস্টেম আছে। আমরা সাধারণত দেখে থাকি যে রক্তের গ্রুপ হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। দেখো ও আর লাস্টে সব আছে AB, তাই না? 4 ধরনের হয়ে থাকে। এখন এর আবার দুইটা পার্ট আছে, একটা আছে A পজিটিভ, আর একটা ধরো যে A নেগেটিভ আছে। বির ক্ষেত্রে আছে B+ আছে, আর আছে B নেগেটিভ আছে। ওর ক্ষেত্রে আছে ধরো যে কি আছে O+ আছে, ও নেগেটিভ আছে। এবির ক্ষেত্রে সেম, AB+, AB-। বেশি যে কোশ্চেনটা এখানে আসে সেটা হলো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নিয়ে কোশ্চেনগুলো আসে বেশি। অ্যান্টিজেন মানে কি? বাইরের যে ফরেন বডি আমার শরীরে প্রবেশ করে সেটা হচ্ছে অ্যান্টিজেন, আর যেটা আমার শরীর থেকে তৈরি করে অ্যান্টিজেনের উপস্থিতিতে যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যান্টিবডি। তো দেখো অ্যান্টিজেন আমি একটু লিখে দিচ্ছি, দেখো অ্যান্টিজেন আর আছে অ্যান্টিবডি। কোন রক্তে কোন অ্যান্টিজেন আর কোন অ্যান্টিবডি থাকে এটা আমাদের পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে। যেমন এর ক্ষেত্রে অ্যান্টিজেন থাকে A আর অ্যান্টিবডি থাকে B। বির ক্ষেত্রে অ্যান্টিজেন থাকে B, এটা থাকে A। আবার দেখো ওর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি আছে কে? A আর B, দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোথায়? ওর ক্ষেত্রে। ওকে, আবার এবির ক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিজেন আছে AB, বাট অ্যান্টিবডি নাই। জাস্ট এই চিত্রটা একটু সুন্দর করে মনে রাখলেই হবে। আবার একটু বলে দিচ্ছি, দেখো এর ক্ষেত্রে অ্যান্টিজেন হচ্ছে A, অ্যান্টিবডি হচ্ছে B। বির ক্ষেত্রে অ্যান্টিজেন হচ্ছে B, অ্যান্টিবডি হচ্ছে A। ওর ক্ষেত্রে আমার কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি আছে কি কি? AB। আমার এবির ক্ষেত্রে আমার অ্যান্টিজেন আছে AB, কোনো অ্যান্টিবডি নাই। কথা ক্লিয়ার? আমার রক্ত যে গ্রুপিং, এই গ্রুপিংটা তৈরি করছে কে? এই গ্রুপিংটা তৈরি করছে কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে? 1900 সালে। 4টা গ্রুপে ভাগ করছে। গ্রুপটা কি? ABOA। এর মধ্যে AB, ওকে, এর মধ্যে দেখো এর অ্যান্টিজেন A, ওর ওইটা কি হবে? B। এটা B, ওইটা A। এটা নাই, ওইটা AB। আর এটা আছে, ওইটা ক্রস। ওকে, এছাড়া আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা প্রচন্ড পরিমাণে আসে। আর আছে গ্রাহিতা, ঠিক আছে? সর্বজনীন দাতা আর গ্রহিতা। ওকে, এই দুইটা কোশ্চেন আপনার প্রচন্ড পরিমাণে আসে। দেখেন দাতা যদি বলা হয়, তো যদি আপনাকে বলে যে কোন গ্রুপ, তাহলে সেক্ষেত্রে আছে O। আর যদি বলে গ্রাহিতা কোনটি, সেইটা দিবেন AB। বাট স্পেসিফিক ভাবে যদি বলে, স্পেসিফিক ভাবে, সেক্ষেত্রে হয়ে যাবে সে O নেগেটিভ। আর যদি স্পেসিফিক ভাবে বলে সেক্ষেত্রে হবে AB পজিটিভ। আবার একটু বলে দিই, যদি আপনাকে বলা হয় যে সর্বজনীন দাতা কোন গ্রুপ, AB এবং O, তাহলে আপনি সঠিক উত্তরটা কি দিয়ে দিবেন ভাই? সেক্ষেত্রে দিবেন O। আর যদি বলা হয় সর্বজনীন গ্রাহিতাকে, সেক্ষেত্রে হবে AB। বাট আপনাকে যদি বলে স্পেসিফিক ভাবে একটু বলেন, তো সেক্ষেত্রে হবে O নেগেটিভ, আর একটা কি হয়ে যাবে? AB পজিটিভ। ঠিক আছে? ক্লিয়ার কিনা ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন। রক্ত গ্রুপিং এর এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে আসে। সো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিন। আপনারা এই পর্যন্ত ইনশাল্লাহ বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই একটু জানাই দিন কমেন্ট করে, যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া, কোনো সমস্যা আছে কিনা বুঝতে, সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন।
ওকে, সো এই পর্যন্ত সবগুলো জিনিস ইনফরমেশন যেগুলো দেওয়া হয়েছে এগুলো সুন্দর করে একটু নোট ডাউন করবেন, এবং আমরা অবশ্যই আপনাদেরকে এগুলো কিন্তু প্রোভাইড করবো। সো এই জিনিসগুলো একটু লিখে নেবেন, যেগুলো বলে দিচ্ছি এখান থেকে কোশ্চেন আসছে ভাইয়া, এই দুইটা থেকে তো প্রতিনিয়ত কোশ্চেন আসে, তো প্রতিটা কোশ্চেন কিন্তু আসতেছে এবং কিভাবে আসতেছে আমি কিন্তু বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে আসছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে ওইভাবে ভাইয়া দেখাই দেওয়া হচ্ছে। চলেন পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাইয়া, আমাদের যেহেতু রক্ত শেষ, আমরা এখন একটু চলে যাব কোথায়, হৃৎপিণ্ডতে চলে যাই, তাই না? আমাদের ভালোবাসার প্রতীক হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড নিয়ে একটু কথাবার্তা বলি, তাই না? হৃৎপিণ্ড থেকেও প্রচন্ড পরিমাণ আসে। তো পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ কোনটি? আমরা হয়তো অনেকেই জানি এবং আমরা ছোটবেলায় লিখছি, এরকম লিখতাম আই লাভ ইউ, তাই না? ভালোবেসে এইভাবে লিখতাম, এরকম একটা সুন্দর করে লাভ দিতাম, লাভ দিয়ে মাঝখানে মনে করো যে কিছু এ প্লাস বি বা সামথিং যা খুশি তাই একটা কিছু লিখতাম, এরকম বেন্সে টেন্সে অনেক কারুকার্য কিন্তু আমরা আমাদের জীবনে অনেক করেছি, তাই না? অনেক করেছি। তো এই যে দেখো, এই যে লাভটা আঁকছি না, এই লাভটা মানে কি? এই লাভটাই হচ্ছে হার্ট, তাই না? ও মাই হার্ট, ও মাই লাভ, তাই না? আমরা সবাই কি বলি? এই চন্দ্র সূর্য নক্ষত্র সবাইকে সাক্ষী রেখে তোমাকে বলে কথা দিচ্ছি, তুমি হচ্ছে আমার জান, তুমি হচ্ছে আমার প্রাণ, তোমার কারণে আমি আমার জীবন দিতে পারি, তাই না? মানুষের মৃত্যু কখন হয় জানো? মানুষের মৃত্যু হচ্ছে সেই সময়ই হয় যেদিন হচ্ছে হাড়টা বন্ধ হয়ে যায়। তো ভালোবাসাটা যদি বন্ধ হয়ে যায় সেদিনই কি হয়ে যাবে? তোমার মৃত্যু হবে। তো আসলে এগুলো আসলে ফেক কথাবার্তা, এই কথাবার্তায় কেউ পটে যাবে না, কারণ মানুষটার মৃত্যুর জন্য মানে কারোর জন্য আসলে জীবন দেওয়া এটা আসলে খুব কঠিন। তো যাই হোক, আমরা যে হার্টের কথা বলতেছি, এই হার্টই হচ্ছে আমাদের সেই হৃৎপিণ্ড। তো আমরা হার্টের ক্ষেত্রে একটু বলে রাখি, হার্টকে বলা হয়েছে পাম্পিং মেশিন। কি বলা হয় এটাকে? পাম্পিং মেশিন। একটু সুন্দর করে মনে রাখবো, পাম্পিং মেশিন বলা হয়। ওকে, তো দেখো হার্টের ক্ষেত্রে আমি যদি একটু চিত্র আঁকাই, আমি জাস্ট ছোট করে একটু আঁকাই দিচ্ছি। এই যে হার্টটা আসলে এইভাবে আসে, এই গেল হচ্ছে ফুসফুসে গেল, এখান থেকে এখানে এই শরীর, এইভাবে আমরা গেল। দেখো এখন হার্টের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা হচ্ছে ফুসফুস আর এটা হচ্ছে শরীর। ওকে, তো দেখো ফার্স্ট অল প্রথম যেটা আছে হৃৎপিণ্ডের কপাটিকা। হৃৎপিণ্ডের কপাটিকা হচ্ছে চারটি, একটা দুইটা তিনটা চারটা। মনে রাখবা, মেয়েরা যেমন ছেলেরা চারটে বিয়ে করতে পারে ইসলাম ধর্মে আছে, তো ঠিক একইভাবে তাহলে হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি? হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি? চারটি। অর্থাৎ ভালোবাসা যেটা আছে, মানুষের ভালোবাসা একটা পুরুষের ভালোবাসা তাহলে কয় জায়গায় ভাগ করা যাবে? 4 জায়গায় ভাগ করা যাবে। কয়জনকে দেওয়া যাবে? 4 জনকে দেওয়া যাবে। আমার হাল যেটা আছে তাহলে কয়টা ভাগে ভাগ করতে পারতেছি? 4টা ভাগে ভাগ করতে পারতেছি, তাই না? তাহলে কয়জনকে দিতে পারবো? আমি আমার ভালোবাসা 4 জনকে দিতে পারবো, এর বেশি হইলে কিন্তু আবার হবে না। সো আমরা যেহেতু 4 জনকে দিতে পারবো, এই জন্য পুরুষ আসলে কয়টা বিয়ে করতে পারবে? 4টা। বিয়ে করলে সমস্যা নাই, এক এক চেম্বারে এক একজন থাকবে। তো যখন যাবে তখন বলবে তুমি আমার রাইট অ্যাট্রিয়াম, তখন আরেকজনকে বলবে তুমি আমার লেফট অ্যাট্রিয়াম, আরেকজনকে বলবে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এইভাবে আমরা নাম ধরে ধরে ডাকবো, এই আইরে আমার রাইট অ্যাট্রিয়াম, তখন একজন চলে আসবে। যখন বলবো লেফট ভেন্ট্রিকল আই, তখন লেফট ভেন্ট্রিকল আসবে। ওকে, তো একটু মনে রাখবা হৃৎপিণ্ডের কপাটিকা 4টি। হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি? 4টি। এটা খুব সুন্দর করে একটু মনে রাখবা, ঠিক আছে? এবার দেখো হৃৎপিণ্ডের যে প্রাচীর আছে বা পর্দা থাকে একটা, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এই যে একটা পর্দা দ্বারা আবৃত থাকে, আবৃতকারী পর্দা, এই আবৃতকারী পর্দাটার নাম হচ্ছে কি? পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। জাস্ট একটু সুন্দর করে মনে রাখবে, এটাকে কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম বলা হচ্ছে। ওকে, এরপর দেখো আমাদের হৃৎপিণ্ডের আর যে টপিকগুলো আছে সেগুলোর মধ্যে আসে পেরিকার্ডিয়াম বললাম, হৃৎপিণ্ডের কপাটিকা হচ্ছে 4টি। এখন আমরা একটু আলোচনা করি, সেটা হলো ভাইয়া এই যে হৃৎপিণ্ডের যেগুলো আছে কপাটিকা, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, যেগুলো আমরা আছে এইগুলাই যে কপাটিকাগুলো আছে, এর মধ্যে প্রাচীর সবচেয়ে পুরু হচ্ছে লেফট ভেন্ট্রিকলের। প্রাচীর পুরু কার? প্রাচীর পুরু হচ্ছে লেফট ভেন্ট্রিকলের, লেফট ভেন্ট্রিকলের। কেন? আমি একটু ব্যাখ্যা করি তোমাদেরকে। দেখো রক্তটা কেমন হচ্ছে? লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে সারা শরীরে যাচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসতেছে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত আসতেছে রাইট ভেন্ট্রিকলে। এখান থেকে রক্ত, এই যে ধমনীটা আছে এটাকে বলা হয় পালমোনারি ধমনী। এটাকে কি বলা আছে? পালমোনারি ধমনী। সো আমরা একটু বলে রাখি, পালমোনারি ধমনী বলা হয় এটা। এই পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে
পালমোনারি শিরা, কি এটা পালমোনারি শিরা, এই পালমোনারি শিরা দিয়ে কি দিয়ে পালমোনারি শিরা, এই পালমোনারি শিরা দিয়ে রক্ত যাচ্ছে কোথায়, রক্ত যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, কোথায় যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। ওকে, সেখান থেকে রক্ত আসতেছে লেফট ভেন্ট্রিকলে। এন্ড দেখো এইগুলার কিন্তু কাজ একটু কম, লেফট ভেন্ট্রিকল কি করতেছে জোরে পাম্প দেওয়া লাগতেছে। তো যদি আমার পর্দা ছোট হয়, আমার যদি পুরু না হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা ফেটে যাইতে পারে বা এটা কি ছিঁড়ে যেতে পারে। এই জন্য এটার প্রাচীরটা কি হবে, সব থেকে পুরু হবে, এর প্রাচীরটা কি হবে, সব থেকে পুরু হবে। জাস্ট এই কথাটা একটু সুন্দর করে মনে রেখো। তাহলে আমি কি বলছি, প্রাচীর পুরু কার, লেফট ভেন্ট্রিকলে। দ্যাটস মিন্স হচ্ছে কি বাম বাম ভেন্ট্রিকলের ক্ষেত্রে, বাম নিলয়ের ক্ষেত্রে, বাম নিলয় পুরু কার, বাম নিলয়। জাস্ট কথাটা শেষ, বাম নিলয়ের প্রাচীর সব থেকে পুরু। ওকে, এই কথাটা জাস্ট একটু সুন্দর করে আমরা মনে রাখলেই ভাই আমাদের হয়ে যাচ্ছে, তাই না? এটা সুন্দর করে আমরা একটু জাস্ট মনে রাখবো। ওকে, তো চলো আমরা পরবর্তীতে যাই। এখন দেখো আমরা যে হৃৎপিণ্ড নিয়ে পড়াশোনা করতেছি, আমরা প্রত্যেকটা টপিক, হৃৎপিণ্ডের প্রাচীরকে মেইনলি আছে 3টে স্তরে ভাগ করা যায়। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। কি কি আছে একটু দেখো। ফার্স্ট অল প্রথমে আছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম বা এপিকার্ডিয়াম মানে আছে এটা আছে বাইরের স্তর। 2 নম্বর আছে মায়োকার্ডিয়াম, মাঝখানের স্তর। আরেকটা আছে এন্ডোকার্ডিয়াম, কি আছে এন্ডোকার্ডিয়াম। ওকে, এন্ডো মানে আছে ভিতরে, সো এন্ডোকার্ডিয়াম। এখন একটা কোশ্চেন প্রায় আসে, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ওয়েট আসে, ওজন, হৃৎপিণ্ডের ওজনটা আমাদের পরীক্ষা আসতে পারে, হৃৎপিণ্ডের ওজন। তো একটু হৃৎপিণ্ডের ওজনটা একটু মনে রাখি, হৃৎপিণ্ডের ওজন বা ভরটা আসলে কত। ওজন এর ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো মেয়েদের থেকে কিন্তু ছেলেদের ভালোবাসা বেশি, মেয়েদের থেকে কি আর বলতো ছেলেদের ভালোবাসা বেশি। এটা আমরা সবাই মোটামুটি জানি, তাই না? আমার আপুরাও কিন্তু জানে যে ছেলেদের ভালোবাসা কি হবে, একটু বেশি। কারণ কি, সে 4টা বিয়ে করতে পারে, আমি বারবার বলতেছি। তাহলে কি হচ্ছে, মেয়েদের থেকে ছেলেদের ভালোবাসা বেশি। তাই পুরুষের ক্ষেত্রে এর ওয়েটটা হবে হচ্ছে, পুরুষের ক্ষেত্রে মনে রাখবে এটা হবে 300, কত হবে 300 গ্রাম। ওকে, আর যদি আমরা বলি মহিলাদের ক্ষেত্রে ভাই এটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 200 গ্রাম। কত হয়ে যাবে, 200 গ্রাম। তাহলে পুরুষের ক্ষেত্রে ওয়েটটা হবে হচ্ছে কত, সেটা 300 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কত, 200 গ্রাম। কথা ক্লিয়ার? তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এই যে এপিকার্ডিয়ামে বিক্ষিপ্ত হয়ে চর্বি লেগে থাকে, মায়োকার্ডিয়াম আসলে হৃৎপিণ্ডের সব গঠন কিন্তু ম্যাক্সিমাম তৈরি হয় কোন জায়গা দিয়ে, মায়োকার্ডিয়াম দিয়ে তৈরি হয়। আর হৃৎপিণ্ডের ওজন পুরুষের ক্ষেত্রে হবে 300 গ্রাম, মহিলার ক্ষেত্রে হবে কত, 200 গ্রাম। কত হবে, 200 গ্রাম। ওকে, একটু সুন্দর করে মনে রাখো। এখন দেখো আমরা পরবর্তীতে চলে যাই। আমরা যে হৃৎপিণ্ড নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের যে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ড যদি আমরা দেখি এরকম ভাবেই থাকে ইউজুয়ালি। তো এই যে হৃৎপিণ্ড আছে, কখনো সংকুচিত হয়, কখনো প্রসারিত হয়। তো এই যে দুইটা টার্ম আছে, একটাকে বলা হয় ডায়াস্টল, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ, ডায়াস্টল মানে কি প্রসারণ। ওকে, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ, আর সিস্টল মানে হচ্ছে সংকোচন। ডায়াস্টল মানে প্রসারণ, সিস্টল মানে কি সংকোচন। তো ডায়াস্টল এবং সিস্টল এই দুইটা মিলে আসে পালস রেট। কি আসে, পালস রেট। এটা প্রায় আসে পালস রেট। ওকে, পালস রেট। আমাদের পালস রেট সাধারণত কত হয়ে থাকে, এটা ইউজুয়ালি তুমি 70 থেকে 80 দেখবা, এর মধ্যে হয়ে থাকে কমনলি এর মধ্যে হয়ে থাকে। বাট আমরা যখন হিসাব করি তখন সেটা বলি 60 থেকে 100, বা হার্ট রেট যেটা বলা হয়, পালস রেট বা হার্ট রেট তুমি যেটাই বলো একই জিনিস। তো এটা হয়ে থাকে 70 থেকে 80, এভারেজে 75 এরকম থাকে, তাই না? এখন দেখো এই পালস রেটের জন্য 75 যদি আমরা হিসাব করি, 1 মিনিটে 75, তাহলে একটা বিট শেষ করতে কত সময় লাগতেছে, 0.8 সেকেন্ড। একটি বিটে লাগে কয়টি, একটি বিটে যায় হচ্ছে 0.8 সেকেন্ড। ওকে, 0.8 সেকেন্ড। তো এটা একটু মনে রাখবা যে এটা আসলে কিভাবে মনে রাখতে পারি। ওডিসি 53, নিডাসি 71। ওডিসি 53 মানে কি, অল ইন দ্য ডায়াস্টলে সময় লাগে 0.5 সেকেন্ড, অল ইন দ্য সিস্টলের সময় লাগে 0.3 সেকেন্ড। তাহলে দেখো আমার যখন আসলে রক্ত আসতেছে তখন এটা কি হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে। এরপরে পাম্প করে এই রক্তটা এখানে পাঠিয়ে দিচ্ছে। এই যে বড় হইলো আবার পাম্প করলো, এই পুরো সময়টা লাগতেছে কত, এই ডায়াস্টল। অর্থাৎ কি, ডায়াস্টল মানে কি প্রসারণ। তাহলে সারা শরীর থেকে যখন আমার রক্তটা এই রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, তখন এটা যখন প্রসারিত হচ্ছে, এটাই সময় লাগতেছে 0.5 সেকেন্ড। আর যখন এটা পাম্প করতেছে তখন সময় লাগতেছে কত, 0.3 সেকেন্ড। নিডাসির ক্ষেত্রে মানে আছে নিলয়, এই যে নিলয় আছে,
নিলয়ের ডায়াস্টলে সময় লাগতেছে কত 0.7 সেকেন্ড। ডায়াস্টল মানে কি সারা জায়গায় তো ডিডালে ডায়াস্টল লাগতেছে 0.7 সেকেন্ড, মানে এখান থেকে রক্তটা এখানে আসতেছে, এই জন্য সময় লাগতেছে কত 0.7 সেকেন্ড। আর নিলয়ের সিস্টল, এই যে সিস্টল আছে সিস্টল, এই সিস্টলে সময় লাগতেছে কত, সিস্টলে সময় লাগতেছে ভাইয়া 0.1 সেকেন্ড। কত লাগতেছে 0.1 সেকেন্ড, মানে পাম্প করতে সময় লাগতেছে 0.1 সেকেন্ড। তাই এই সব কিছু মিলে আসতেছে কি হার্টস রেট বা পালস রেট। এই পালস রেট মাপার যে যন্ত্রটা আছে সেটাকে কি বলা হয়, পালস অক্সিমিটার বলা হয়। কি বলা হচ্ছে, পালস অক্সিমিটার। এর পরীক্ষায় আসছে পালস রেট মাপার যন্ত্রের নাম কি, পালস অক্সিমিটার। সুন্দর করে লিখে নাও, পালস অক্সিমিটার। ওকে, একটু সুন্দর করে লিখে নাও। এই যে পালস রেট মাপার যন্ত্রটার নাম কি, পালস অক্সিমিটার। মনে থাকবে তো, পালস অক্সিমিটার বলা হয়। ঠিক আছে, এই যে পালস রেট মাপার যন্ত্রটা আছে এটাকে বলা হয় কি, পালস অক্সিমিটার। ওকে, এটা একটু সুন্দর করে আমরা কিন্তু মনে রাখবো, কারণ এটা কিন্তু পরীক্ষাতে ভাইয়া প্রচন্ড পরিমাণে আসে, প্রচন্ড পরিমাণে। ঠিক আছে, সো এটা একটু সুন্দর করে মনে রাখবা। ঠিক আছে ভাইয়া, এখন দেখো আমরা যেহেতু বলে ফেলছি যে সরি, এটা আছে 71 হবে, ওডিসি 71 আর নিডাসি দিবা আছে 53। ওডিসি 71 মানে এটা লাগে 0.7 আর এটা আছে 0.1, আর এখানের ক্ষেত্রে লাগবে 53 আর এটা লাগবে কত, এটা হচ্ছে 3 সেকেন্ড লাগবে। ঠিক আছে, 3 সেকেন্ড। ওকে, জাস্ট হচ্ছে সিস্টেমটা একটু উল্টে গেছে, সেটা একটু লিখে নাও, আমি আবার একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ওডিসি 71, নিডাসি হচ্ছে 53। ঠিক আছে, 71 মানে 0.7 সেকেন্ড আছে এখানে লাগতেছে, আর 0.1 সেকেন্ড এখানে, আর এর ক্ষেত্রে লাগতেছে কত 0.5 সেকেন্ড, আর এটা হচ্ছে 0.3 সেকেন্ড। ওকে, সো দেখো এরপরে যে টপিকটা আমরা পড়বো সেটা হলো, আমরা যেহেতু হালটা পড়ে ফেলছি, এখন আমাদের যে কাজটা আছে যে আমরা হালগুলো যে পড়লাম, হালগুলো পড়লে এই যে হাল্ড আছে, এই প্রতিটা হাল্ডে সাউন্ড হয়, 4টা সাউন্ড হয় হাল্ডের, বাট আমরা 4টা সাউন্ড কিন্তু শুনতে পাই না, আমরা মাত্র 2টা, নিলয়ের 2টা শব্দ শুনতে পাই। আমরা কিন্তু পরবর্তী যে সাইটগুলো আছে সেগুলো কিন্তু আমরা শুনতে পাই না। দেখো আমরা এই যে পড়তেছি এখানে যে লেখা আছে, আমরা এটা একটু দেখে ফেলি। সো দেখো আমরা এখানে একটু দেখে, আমরা যে হালটা আঁকছি, যে হালটের সাউন্ড হয়, এই যে নীল আমাদের যে অ্যাট্রিয়াম আছে, অ্যাট্রিয়ামের সাউন্ডগুলো কিন্তু আমরা শুনতে পাই না, আমরা শুনতে পাই কাদের, এই ভেন্ট্রিকলের সাউন্ডগুলো, এই যে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের কিছু সাউন্ড আছে, এই সাউন্ডগুলো আমরা শুনতে পাই। তো দেখো নিলয়ের সিস্টল, নিলয়ের সিস্টলে যে সাউন্ড হয় সেটা হলো, এই নিলয়ের সিস্টলে যে সাউন্ড হবে সেটা হচ্ছে লাভ, আর নিলয়ের ডায়াস্টলে যে সাউন্ড হয় এটা হবে হচ্ছে ডাব। ঠিক আছে, ডাব দিয়ে ড দিয়ে ডাব দিয়ে মনে রাখতে পারবা, ডায়াস্টল আছে ডাব হবে, আর যদি নিলয়ের সিস্টল হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে, লাভ। লাভ ডাব, দেখবা বুকের উপর হাত দিয়ে দেখবা যে কানের পরে একটু শুনে দেখ কি শব্দ হচ্ছে, লাভ ডাব, লাভ ডাব, দেখবা শুনে দেখো, লাভ ডাব শব্দ হয়, লাভ ডাব শব্দ হয়, তাই না? তারপর নিলয়ের সিস্টলের শব্দটা হয় কি, লাভ, আর নিলয়ের ডায়াস্টলের শব্দটা কি হয়, ডাব হয়। কি হচ্ছে, ডাব হচ্ছে। ওকে, এটা একটু সুন্দর করে ভাই একটু মনে রাখবা। সো এই যে পড়াগুলো আমি বললাম তোমাদেরকে এতক্ষণ ধরে পড়ালাম, এই টপিকটা পড়লে মোটামুটি রক্ত থেকে যে কথাবার্তাগুলো আসে মোটামুটি আমরা কিন্তু পারবো। এর বাইরে আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপ দিয়ে পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে, সেটা হচ্ছে রক্তচাপের প্রথম যে পয়েন্ট আসতে পারে সেটা হচ্ছে স্বাভাবিক রক্তচাপ কত, কি আসবে, স্বাভাবিক রক্তচাপ, তাই না? স্বাভাবিক রক্তচাপ হচ্ছে, এটা কত আসে দেখো, 120/80 মিলিমিটার এইচজি। ওকে, এটা একটা পয়েন্ট, 120/80 মিলিমিটার এইচজি। এই যে 120, এখানে চাপটা আসলে কোথা থেকে আসে, চাপটা আসতেছে কোন জায়গা থেকে, এখানে খেয়াল করো, চাপটা আসতেছে এই যে আমাদের হৃৎপিণ্ডটা আমরা আঁকতেছি, এই যে রক্তগুলো যখন প্রেশারাইজ হচ্ছে, দ্যাটস মিন্স হচ্ছে সিস্টল হচ্ছে, এই রক্ত কিন্তু এই শিরা দিয়ে বের হচ্ছে, তাই না? এখানে কিন্তু একটা প্রেশার দিচ্ছে, এখানে কিন্তু একটা প্রেশার দিচ্ছে, এই প্রেশারটাকেই বলা হয় কি, সিস্টোলিক প্রেশার। এটাকে কি বলা হচ্ছে, সিস্টোলিক প্রেশার। এটাই হচ্ছে সেই সিস্টোলিক প্রেশার, 120টা হচ্ছে কি সিস্টোলিক প্রেশার। মনে রাখতে হবে সিস্টোলিক প্রেশার বা সিস্টোলিক চাপটা কত, 120। আর যদি বলা হয় যে যখন আসলে প্রেশার দিচ্ছে না, তার মানে কি, যখন আসলে রক্তটা বাইরে যাচ্ছে না বাট এর ভিতরটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, তাহলে রক্ত বাইরে পাঠাচ্ছে না, অর্থাৎ যখন ফুলতেছে তখন তার বাইরে যাচ্ছে না, তখন এখানে যে প্রেশারটা থাকে এই যে 80, এটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক সংকোচ প্রসারিত অবস্থায় প্রেশার, আর একটা হচ্ছে কি প্রসারিত অবস্থায় প্রেশার। ওকে, ডায়াস্টোলিক প্রেশার। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু সুন্দর করে মনে রাখবা। এবং এই রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগনোগ্যামোমিটার। কি নাম, স্ফিগনোগ্যামোমিটার। এই কথাটা একটু সুন্দর করে মনে রাখবা, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, স্ফিগনোগ্যামোমিটার। ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে। ওকে, এটা একটু খুব সুন্দর করে আমরা একটু জাস্ট মনে রাখবো। এবার দেখো আমাদের যে এতক্ষণ আমরা যে পড়াগুলো পড়লাম, এরপরে আমাদের একটা জিনিস কিন্তু থেকে গেছে, সেটা হচ্ছে আমরা একটা হৃৎপিণ্ডে 4টা জিনিস পাই।
একটা হৃৎপিণ্ডে 4টা জিনিস আছে যা দিয়ে কিন্তু হৃৎপিণ্ডের হার্টবিটগুলো হয়, ঠিক আছে। এটা যে হৃৎপিণ্ডে 4টা জিনিস থাকে যা দিয়ে কিন্তু হৃৎপিণ্ডের হার্টবিটগুলো হয়ে থাকে। ওকে, তো দেখো কি কি জিনিস লাগে। এই যে কম্পিত হবে, সংকুচিত হবে না প্রসারিত হবে, এইগুলো আমরা 4টা জিনিসের মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এসএ নোট। কি আছে? এসএ নোট। ওকে, এসএ নোট, সাইনোভিয়াট্রিবিয়াল নোট যেটা আছে এসএ নোট। 2 নাম্বার আছে এভি নোট, অ্যান্টিওভেন্ট্রিকুলার নোট। তারপর আছে পারকেনজি ফাইবার। আর সর্বশেষ যেটা আছে সেটা আছে বান্ডেল অফ হিস। ওকে, এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, এস এর নোটটা কোথায় থাকে? এই এস এর নোটটা থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে। একটু লিখে নাও, এস এর নোট অবস্থিত কোথায়? রাইট অ্যাট্রিয়ামে অবস্থিত। একটু লিখে নাও, এস এ নোটটা কোথায়? রাইট অ্যাট্রিয়ামে অবস্থিত। কথাটা ক্লিয়ার? এই এস এ নোটকে বলা হয় পেস মেকার। এস এ নোটকে কি বলা হয়? পেস মেকার। ওকে, এস এ নোটকে কি বলা হচ্ছে? পেস মেকার। এন্ট্রিওভেন্ট্রিকুলার নোটটাও থাকে রাইট অ্যাট্রিয়ামে। কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে। এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। কি বলা হচ্ছে এটাকে? সংরক্ষিত পেসমেকার। এই দুইটা কোশ্চেন প্রচন্ড পরিমাণে আসে। পেসমেকার, এই দুইটা কথা প্রচন্ড পরিমাণে আসে, কারণ এরাই হচ্ছে তোমার উদ্দীপনা সৃষ্টি করে এবং যার কারণে হার্ট কি হয়? পাম্প হয়। কথা ক্লিয়ার? এরাই হচ্ছে উদ্দীপনা সৃষ্টি করে, যার কারণে কি হচ্ছে? হার্ট পাম্প হচ্ছে। ক্লিয়ার আমার কথাটা? তাহলে আমি কি বলছি আবার একটু বলি। আমাদের যে হৃৎপিণ্ডের 4টা কপাটিকা আছে, কপাটিকার মধ্যে পেসমেকার থাকে। পেসমেকার কি কি? সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, আর একটা কি আছে? রাইট অ্যাট্রিয়ামে থাকে সাইনোভেন্ট্রিকুলার নোট আর অ্যান্টিওভেন্ট্রিকুলার নোট। এই যে সাইনোভেন্ট্রিকুলার যে নোটটা আছে, এই নোটটাকে বলা হয় কি? পেসমেকার। আর অ্যান্টিওভেন্ট্রিকুলার যে নোটটা আছে, এটাকে কি বলা হয়? সংরক্ষিত পেসমেকার বলা হয়। ঠিক আছে, এরপর দেখো আমাদের সংরক্ষিত পেসমেকার আছে, এরপর পারকেনজি ফাইবার থেকে, বান্ডেল অফ হিস থাকে। এইগুলো তো আমরা মোটামুটি পড়ে ফেলছি। সো এইগুলো আমরা একটু সুন্দর করে ভাইয়া পড়ে ফেললে মোটামুটি আমাদের কিন্তু ভাইয়া ডান। এইবার আমরা চলে যাব হচ্ছে, যেহেতু আমাদের ফুসফুস শেষ, রক্ত শেষ, আমরা এখন কোথায় যাব? এখন আমরা পরবর্তী যে টপিক আছে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র নিয়ে আমরা তাহলে এখন একটু আলোচনা করি। ওকে, এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? রক্ত নিয়ে যদি কোনো কোশ্চেন আসে ইনশাল্লাহ আমরা পারবো কিনা আমাকে একটু অবশ্যই জানাবেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন। আর যারা এখনো পর্যন্ত আমার স্কুলের আজকের ক্লাসটা শেয়ার করেন নাই, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। বন্ধু বান্ধবীদেরকে এখনো যারা মেনশন করেন নাই, তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধু বান্ধবদেরকে অবশ্যই একটু জানায় দিবেন যে আজকে ক্লাসটা আসলে বুঝতে পারতেছেন কিনা, বা আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে আপনাদের জন্য, সেটা কিন্তু আমরা আপনাদের সাথে কানেক্টেড আছি। সো অবশ্যই সবাইকে একটু জানাই দিবেন। ঠিক আছে, তো চলেন এইবার আমরা একটু আলোচনা করব হচ্ছে শ্বসনতন্ত্র নিয়ে। তো শ্বসনতন্ত্রের সব থেকে বিগ যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের যে শ্বসনতন্ত্র আছে, একটা মানুষকে যদি আমি একটু আঁকাই, একজন মানুষ দেখেন, এই যে মানুষটা আছে একেবারে সুন্দর করে আমি আঁকাইছি, এটা দেখেন। এই যে মানুষটা আছে, এই মানুষটার প্রথম যেটা আছে সেটা হচ্ছে নাক দিয়ে শেষ কিন্তু শ্বাস নিচ্ছে। নাক দিয়ে কি করতেছে? শ্বাস নিচ্ছে। পরবর্তীতে ধরেন যে কি হচ্ছে, পরবর্তীতে শ্বাস নিয়ে গলা দিয়ে শ্বাসনালী দিয়ে আমাদের ফুসফুসে যাচ্ছে। শ্বসনতন্ত্রের সব থেকে বড় অঙ্গ হচ্ছে ফুসফুস। কি? ফুসফুস। ওকে, মনে থাকবে লাং বলে। এই ফুসফুস আছে কয়টি? 2টি। ঠিক আছে, এটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ জিনিস। ফুসফুসের একক কি? গাঠনিক এবং কার্যিক একক কি? অ্যালভিওলাস। কি নাম? অ্যালভিওলাস। অ্যালভিওলাস, কথাটা ক্লিয়ার করতে হবে। অ্যালভিওলাস, বুঝছেন? এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। একক কি? গাঠনিক একক কি? অ্যালভিওলাস। আমার কথাটা ক্লিয়ার কিনা একটু সুন্দর করে মনে রাখবেন। অ্যালভিওলাস বলা হয়। ঠিক আছে, গঠনিক এবং কার্যিক একক হচ্ছে অ্যালভিওলাস। এই ফুসফুস একটা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত। এরকম ফুসফুস যে থাকে, ফুসফুসগুলো এরকম থাকে মোচার মতো করে। তো দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত, যে পর্দাটাকে বলা হয় পিলিউরা। পিলিউরা বলে। ঠিক আছে, এটা পরীক্ষা আসে, পিলিউরা বলে। এটা পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে, এটা একটু সুন্দর করে মনে রাখবেন। পিলিউরা বলে, এটাকে কি বলা হয়? পিলিউরা বলে। তো যখন আমাদের আসলে শ্বাসনালী, যখন ব্রঙ্কাসগুলো আমাদের আসলে ফুসফুসে আসে, তখন ফুসফুস কিন্তু প্রথমে তো হচ্ছে একটা ফুসফুসের কিন্তু ভাগ হচ্ছে 2টা জায়গায় যায়। একটা হচ্ছে ডান আর বাম, 2টা এই থাকে, ডান ফুসফুস। আরেকটা থাকে আছে কি? বাম ফুসফুস। আরেকটা কি? বাম ফুসফুস। ওকে, তো দেখেন যখন আসলে প্রথম আসে তখন এই ফুসফুসগুলো ভাগ হয় আসছে 2টা অংশে। কয়টা অংশে ভাগ হয়? এটা থেকে আছে 3টি
অংশ থাকে, 3টা লোব থাকে, এর লোব থাকে, আর এর লোব হচ্ছে কয়টি? 2টি লোব থাকে। কয়টি লোব থাকে? 2টি। এই প্রথম যে 3টি লোব আছে, এই 3টি লোব আবার ভাগ হয়ে 10টি লোবিউল করে। কয়টি করে? 10টি লোবিউল করে, ঠিক আছে? একটু মনে রাখতে হবে, 10টি লোবিউল। আর এইটা ভাগ হয়ে যাচ্ছে 8টি লোবিউল করে। এটা কয়টি করবে? 8টি লোবিউল। জাস্ট কথাগুলো একটু সুন্দর করে মনে রাখলেই হবে। ভাইয়া আবার একটু বলে দিচ্ছি, আমাদের যে ফুসফুস আছে, ফুসফুস যখন আসে, ফুসফুস আসার পর ফার্স্ট অফ অল আমাদের বঙ্কাস আসার পর এটা 2টা খণ্ডে ভাগ হয়, এটা 2টা খণ্ডে ভাগ হয়। একটা কথা আজকে একটু বলে দিই, সেটা হলো আমাদের ফুসফুসের যে লাং ক্যান্সার হয়, লাং ক্যান্সার কোথায় বেশি হয়? ডান ফুসফুসে বেশি হয়। কোথায় হয়? ডান ফুসফুসে বেশি হয়। এটা সাধারণত কেউ জানে না, খুব কম মানুষ জানে, তো এই জন্য বলে দিলাম, এটা একটু মনে রেখেন। আমাদের সাধারণত কোথায় হয়ে থাকে? ডান ফুসফুসে হয়। বাম ফুসফুসে ক্যান্সার হওয়ার পরিমাণটা একটু কম, পিলিয়া থাকার কারণে আমাদের ওই সাইডটা একটু উঁচু থাকে, যার কারণে। ওকে, সো দেখেন ফার্স্ট অফ অল 3টা লোবে ভাগ হয়, সেটা আবার কয়টা লোবিউলে ভাগ হচ্ছে? 10টিতে। আর এটা হচ্ছিল 2টি লোবে, সেইখান থেকে ভাগ হচ্ছে কয়টিতে? 8টি লোবিউলে ভাগ হচ্ছে। কয়টি লোবিউলে ভাগ হচ্ছে? 8টি লোবিউলে ভাগ হচ্ছে। ওকে, এখন দেখেন এই যে অ্যালভিওলাসটা বলছি, এই অ্যালভিওলাস একটা পদার্থ ক্ষরণ করে যেটাকে বলা হয় সারফেক্ট্যান। কি ক্ষরণ করে? সারফেক্ট্যান, ঠিক আছে? সারফেক্ট্যান। এই সারফেক্ট্যানটা ক্ষরণ শুরু হয়েছে যখন আছে কোনো একটা শিশুর বয়স বা ভ্রূণের বয়স 23 সপ্তাহ। কয়তো সপ্তাহ? 23 সপ্তাহ। 23 সপ্তাহ থেকে সারফেক্ট্যান ক্ষরণ শুরু করে অ্যালভিওলাস। এই 23 সপ্তাহের আগে পর্যন্ত অ্যাবর্শন করলে সেটার অনেক দেশে বৈধতা আছে, বাংলাদেশে 12 সপ্তাহের বেশি আসলে বৈধতা নাই। বাট 23 সপ্তাহের পরে একজন মানুষকে, একজন শিশুকে, একজন ভ্রূণকে, যেটা মায়ের পেটে থাকে, এই যে মায়ের পেটের যে ভ্রূণ, এই ভ্রূণকে সাধারণত কি হিসেবে অভিহিত করা হয়? একটা মানব হিসেবে অভিহিত করা হয়, একজন মানুষ হিসেবে অভিহিত করা হয়। যখন একজন মানুষ হিসেবে অভিহিত করা হচ্ছে, তখন যদি কোনো বাপ মা যদি অ্যাবর্শন করে, তার মানে সে হত্যা মামলার আসামি হয়ে গেল। কেন? মানুষকে সে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? মানুষকে হত্যা করেছে। এবং এটার দায়ভার কার উপর থাকবে? রাষ্ট্রের উপর। রাষ্ট্র এই হত্যার বিচার নিশ্চিত করবে। রাষ্ট্র এই হত্যার বিচার নিশ্চিত করবে, বুঝছেন? সো দ্যাটস আমি যেটা বলতেছি, সারফেক্ট্যান ক্ষরণ হয় কবে? অ্যালভিওলাসে। অ্যালভিওলাস কি ক্ষরণ করে? সারফেক্ট্যান ক্ষরণ করে, ঠিক আছে? মনে থাকবে, অ্যালভিওলাস কি করে? সারফেক্ট্যান ক্ষরণ করে। ওকে, এরপরে চলে যাই আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে, আমরা পরবর্তী পড়াশোনায় চলে যাচ্ছি। সেটা হলো আমরা এইবার যেটা পড়বো সেটা হচ্ছে, দেখেন আমরা যে ফুসফুস নিয়ে এত কথা বলতেছি, আমাদের যে শ্বসন অঙ্গ আছে সেটা হচ্ছে একজোড়া ফুসফুস। এই ফুসফুসের যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলকে মেইনলি হচ্ছে আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারি। জাস্ট আমি অঞ্চলগুলো একটু লিখে দিচ্ছি। সেটা হলো ফার্স্ট অল প্রথম যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে বায়ুগ্রহণ, বায়ুগ্রহণ ও ত্যাগ। এই যে অঞ্চলগুলো আছে, এখানে আমরা কি কি পাই? প্রথমে আসে ধরেন নাক দিয়ে ঢুকতেছে, তাহলে এটা কি হবে? সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র। ওকে, প্রথম কথা হচ্ছে নাক দিয়ে ঢুকতেছে, তাহলে এটা হবে সম্মুখ নাসারন্ধ্র। 2 নাম্বার যেটা থাকে সেটা হলো ধরেন যে এখানে আমাদের আর কি কি থাকতে পারে ভাই? সম্মুখ নাসারন্ধ্রের পরে দেখেন কি থাকে? ভেস্টিবিউল থাকে। ভিতরে দেখবেন যে গহ্বর আছে, এটাকে বলা হয় ভেস্টিবিউল, ঠিক আছে? কি থাকে? ভেস্টিবিউল। এই যে ভেস্টিবিউল থাকে, এই ভেস্টিবিউলে কি থাকে বলেন তো? ভেস্টিবিউলে কিন্তু কিছু লোম দেখবেন, এর প্রাচীরে কিছু লোম আছে, দেখছেন? এটা কিন্তু দেখবেন। এরপর দেখেন যা সেটা থাকে সেটা হচ্ছে নাসা গহ্বর। কি থাকে? নাসা গহ্বর। এই নাসা গহ্বরেই আমরা যে ঘ্রাণগুলো পাই, তাই না? আমাদের গহ্বর আমরা যে ঘ্রাণ পাই, তাই না? কোনো একটা জিনিসের সুগন্ধি কিনা বা খারাপ কিনা, এই যে ঘ্রাণ পাই, এই ঘ্রাণগুলো কিভাবে পাই? নাসা গহ্বরের কারণে। কারণ এইখানে কি থাকে? এইখানে থাকে ওয়ালফ্যাক্টরি কোষ থাকে। কি থাকে? ওয়ালফ্যাক্টরি কোষ থাকে। মনে রাখবেন, ওয়ালফ্যাক্টরি যে স্নায়ুটা থাকে, করোটিক স্নায়ু আছে, ওয়ালফ্যাক্টরি স্নায়ু, এই ওয়ালফ্যাক্টরি কোষটাকে, দ্যাটস মিন্স আছে ওয়ালফ্যাক্টরি স্নায়ুটা কোথায় কানেক্টেড? ওয়ালফ্যাক্টরি স্নায়ুটা কানেক্টেড হচ্ছে নাসা গহ্বরে। কোথায় কানেক্টেড? নাসা গহ্বরে। একটু সুন্দর করে মনে রাখবেন, নাসা গহ্বরে। ওকে, এরপর হচ্ছে 4 নম্বর যেটা থাকে সেটা হলো পশ্চাৎ নাসারন্ধ্র, আমরা যেগুলো জানি। এরপর থাকে নাসা গলবিল থাকে, মানে গলবিল থাকে আর কি, গলবিল থাকবে। এরপর থাকবে হচ্ছে ষড়যন্ত্র, ঠিক আছে? যেখান থেকে স্বর সৃষ্টি হয়, স্বর, এই যে এখানে দেখবেন যে স্বর সৃষ্টি হচ্ছে, এই যে স্বর সৃষ্টি হচ্ছে এই জায়গাটা, এখানে দেখবেন যে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু উঁচু থাকে, আমার নাই, বাট ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে দেখবেন যে উঁচু থাকে। এটাকে বলা হয় হচ্ছে, কাকে কি বলা হয়? এটাকে বলা হয় আদমস আপেল। আমাদের ইসলাম ধর্ম মতে লেখা আছে যে আমরা যখন আদম আলাহ ইসলাম যখন ওই যে জান্নাতে রাখা হয়েছিল, তখন একটা ফল খাইতে আল্লাহ বারণ করছিল, বাট আদম আলাহ ইসলাম যখন সেই ফলটা খায়, যখন বুঝতে পারে, তখন তিনি গলা চাপ দিছিলেন, তখন এই হাড়টা ভেঙে গেছিল। কি ভেঙে গেছিল? হাড়টা ভেঙে গেছিল। তো সেই জায়গা থেকে এটার নাম হয়েছে কি? আদমস আপেল। তো এটাকে কি বলা হয়? আদম আপেল। বাট এখানে বলা হচ্ছে থাইরয়েড, থাইরয়েড, থাইরয়েড তরুণাস্থি। কি বলা আছে? থাইরয়েড তরুণাস্থি। উঁচু যেটা থাকে সেটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি, এটার নাম হচ্ছে আদমস আপেল। ওকে,
ওকে, আরেকটা জিনিস এই ষড়যন্ত্রের ক্ষেত্রে আপনি পাবেন, ষড়যন্ত্রের ক্ষেত্রে এপিগ্লোটিস পাবেন। কি পাবেন? এপিগ্লোটিস। ঠিক আছে, জিহ্বা কিন্তু আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা আছে উপজিহ্বা আর একটা আছে আলজিহ্বা। একটা আছে উপজিহ্বা আর একটা কি আলজিহ্বা। এই যে উপজিহ্বা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে জিহ্বার নিচের দিকে থাকে, আর আছে আলজিহ্বাটা এই যে জিহ্বার নিচের দিকে থাকে, আর এপিগ্লোটিস মানে উপজিহ্বা। এটা কি করে? এটা আমাদের যখন আছে ষড়যন্ত্রে যায়, এখানে দুই ধরনের নালী থাকে, এরকম দুইটা নালী থাকে, একটা খাদ্যের আর একটা হচ্ছে শ্বাসের। যখন হচ্ছে আমরা শ্বাস নিই তখন এই খাদ্যের নালীটা বন্ধ থাকে, আর যখন আমরা খাবার খাই দেখবেন যে খাবার যখন খাই তখন কিন্তু শ্বাস নেওয়া যায় না। শ্বাস নেওয়া যায়? শ্বাস নেওয়া যায় না। যদি কেউ নিয়ে ফেলে তাহলে খাবারটা কি হয়ে যাবে? শ্বাসনালীতে ঢুকে যাবে এবং পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা, কিন্তু রোগ ব্যাধি হবে এবং বিভিন্ন সমস্যা, মানুষ মারাও যায়। তখন দেখবে ভীষণ লেগে এই খাবারটা কিন্তু উঠায় দেয়। কি হয়? এই যে উঠায় দেয়। এই জন্য আমরা বলতেছি যে আমাদের কি হচ্ছে, যখন যে কাজটা করতেছি তখন আমার বিপরীত যে নালীটা আছে সেটা বন্ধ করে রাখতেছে, সেটা কে রাখে? এপিগ্লোটিস রাখে। কে রাখে? এপিগ্লোটিস রাখে। তাহলে এই অঞ্চলগুলো সবগুলো কি, আমি যে পয়েন্টগুলো লিখছি এগুলো সব হচ্ছে আমার বায়ুগ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এগুলো সব কি আমার বায়ুগ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাই আমাদের বায়ু পরিবহন অঞ্চলটা একটু দেখি। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আসলে কি কি আছে। এইবার আসতেছে বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন যে অঞ্চলটা আছে এর মধ্যে ফার্স্ট অফ অল প্রথম পাবেন আপনি শ্বাসনালী পাবেন। শ্বাসনালী, যেটাকে বলা হচ্ছে ট্র্যাকিয়া বলা যায়। কি বলা যায়? ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া পাবেন। এরপরে পাবেন হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস পাবেন। আর ব্রঙ্কাসের পরে লাস্টে এই দুইটা জিনিসই বলা হয়েছে বায়ু পরিবহন অঞ্চল। এরপর আছে শ্বাস শোষণ অঞ্চল। এই শোষণ অঞ্চলের অংশ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, সেটা হলো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ফুসফুস। দুইটা ফুসফুস, এই দুইটা ফুসফুসই হচ্ছে কি শোষণ অঞ্চল। ফুসফুস আসলে কি করে? ফুসফুস যে কাজ করে সেটা হচ্ছে আমাদের রক্ত, ওই যে হৃৎপিণ্ড দেখালাম না, হৃৎপিণ্ড থেকে যে রক্তটা আমার ফুসফুসে আসতেছে, ফুসফুস কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নেয় রক্ত থেকে এবং বাতাস থেকে যে অক্সিজেন আছে এই দুইটা ট্রান্সফার করে, যে অক্সিজেনটা এখানে আসবে, কার্বন ডাইঅক্সাইডটা ওইখানে চলে যাবে। এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে ফুসফুস, এবং পরবর্তীতে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটা কিন্তু বাইরে চলে যায়। সেটা কি হয়? আমাদের বাইরে চলে আসে। ওকে, এই হচ্ছে এর মূল কাজ। এই হচ্ছে কি এর মূল কাজ। এছাড়া আমি আরেকটা পয়েন্ট একটু বলে দিচ্ছি যেটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে। ডায়াফ্রাম, ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে ফ্রেনিক স্নায়ু। ফ্রেনিক স্নায়ু। ওকে, এটা একটু মনে রাখবেন। ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে কে? ফ্রেনিক স্নায়ু। এই যে ডায়াফ্রাম আছে বুকে আপ ডাউন করে, আমাদের এখানে একটা মধ্যশ্রদ্ধা পর্দা বলে, এটাকে বলে ডায়াফ্রাম। এটা নিয়ন্ত্রণ করে কে? ফ্রেনিক স্নায়ু। ঠিক আছে, যখন আমরা শ্বাস নিই তখন এটা উপরে ওঠে, শ্বাসথালি নিচে নামে, এটার সাথে রিলেটেড আর কি ডায়াফ্রাম। ওকে, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। এর পরের যে পয়েন্টে আছে সেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাইনোসাইটিস। সাইনাস, সাইনাস যেটাকে বলে সাইনাস। তো আমাদের শরীরে সাইনাস আছে টোটাল 4 জোড়া। কয় জোড়া আছে? 4 জোড়া। বুঝছেন? তো আপনার পরীক্ষায় ভাইয়া জোড়া না দিয়ে যদি বলে টি, আপনি কি ভুল করবেন? অবশ্যই না। সেটা কয়টি হবে? 8টি। কয়টি হবে? 8টি। আর যদি বলা হয় যে কয়টি, কত জোড়া, সেক্ষেত্রে হবে 4টি। ঠিক আছে, তো দেখেন কি কি আছে। ফার্স্ট অফ অল প্রথমে আছে ম্যাক্সিলারি। ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি সাইনাস। তারপরে আছে ধরেন যে ফ্রন্টাল, ফ্রন্টাল সাইনাস। এরপর আছে অ্যাথময়েড, অ্যাথময়েড সাইনাস। এবং লাস্টে কি আছে? সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে স্পেনয়েড। কি আছে? স্পেনয়েড। এই 4 ধরনের সাইনাস আমাদের শরীরে দেখা যায়। তো ম্যাক্সিলারি সাইনাস যেটা আছে সেটা হচ্ছে এই যে দুই পাশে দেখেন একটু সুন্দর সুন্দর চোয়াল আছে না, এই যে গাল, আমাদের কত সুন্দর সুন্দর গাল, মিষ্টি গাল, এই গালে এখানে যেটা থাকে সেটাকে বলে ম্যাক্সিলারি সাইনাস। কি বলা হয়? ম্যাক্সিলারি সাইনাস। তো মাঝে মাঝে কি করতে হয়, এরকম গরম হাত নিয়ে যদি একটু স্যাক ট্যাক দেওয়া যায়, তো এখানে যে খবরগুলো আছে এগুলো তরলে পূর্ণ হয় না, ভাইরাস ব্যাকটেরিয়া হয়, ব্রণ ট্রণ ইত্যাদি ইত্যাদি যেগুলো ঘটে, এগুলো সমস্যা আর হবে না। চেহারা কিন্তু সুন্দর হয়। বুঝছেন? হাসাহাসি করলে আর যদি এইগুলো ঠিকঠাক মতো যত্ন নেওয়া যায়, চেহারা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। তাহলে ম্যাক্সিলারি সাইনাস কোথায় থাকে? চোয়ালে থাকে। ঠিক আছে, চোয়ালে বা গালে, যেখানে বলেন, বা গালে। ওকে, সহজ কথা, চলে বা গালে। এরপর দেখেন ফ্রন্টাল। ফ্রন্টাল মানে কি? কপাল, ললাট, তাই না? ফ্রন্টাল মানে কি? কপাল। তাহলে এই কপালে যেটা থাকে, কপালে, এটা কোথায় থাকে? কপালে। সহজ ভাষায় অবস্থানটা জিজ্ঞেস করে। অ্যাথময়েড, অ্যাথময়েড টিপ আমরা পড়ি না, কোথায় পড়ি বলেন তো? এই যে দুই পাশের এই যে চোখ এবং এই যে দুই পাশের নাকের ঠিক মাঝখান বরাবর এইখানে, এখানে যেটা থাকে, তাই না? এই যে দুই চোখের মাঝখানে যেটা থাকে সেটা কি হবে? দু চোখের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাথময়েড।
আর স্পেনয়েডটা কোথায় থাকে? অ্যাডনয়েডের পিছনে, মানে ওইটা একটু ভিতরে থাকে, সো ওইটার লোকেশন দেখাইতে পারতেছে না, ঠিক আছে। এই জায়গায় যখন আসলে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন যে রোগটা হয় সেটাকে বলা হয় সাইনোসাইটিস। কি বলা হয় সেটাকে? সাইনোসাইটিস। একটু সুন্দর করে মনে রাখতে হবে, সাইনোসাইটিস। ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। এখন আমি আপনাদেরকে 10টা ইনফরমেশন দিব, খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব শ্বসনতন্ত্র সম্পর্কে। এই 10টা ইনফরমেশন ভাইয়া কাইন্ডলি একটু ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এই 10টা থেকেই কিন্তু সব থেকে বেশি কোশ্চেন পরীক্ষাতে সাধারণত আসে। তো আমি এই 10টা ইনফরমেশন তাহলে এখন একটু দিয়ে দিচ্ছি, এই 4টা পড়ে ফেলবেন। এখন আমরা সেই 10টাতে একটু চলে যাই, দেখি আমরা সেই 10টা একটু পড়ে ফেলি। প্রথম ইনফরমেশন যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 600 মিলিলিটার পানি বাষ্পাকারে বের হয়। প্রথম পড়া, ঠিক আছে। প্রতিদিন আমাদের নিঃশ্বাসের মাধ্যমে 400 থেকে 600 মিলিলিটার পানি বাষ্পাকারে বের হয়। দ্বিতীয় পয়েন্টটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে শ্বসনের মৌলিক ছন্দ। এইটা নিয়ন্ত্রণ করে মেডুলা, মস্তিষ্কের মেডুলা যে অংশটা আছে, পশ্চাৎ মস্তিষ্কে নিয়ন্ত্রণ করে কে? মেডুলা, ঠিক আছে। মেডুলা অবলঙ্গটা যেটা আছে সেটাই নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। জাস্ট একটু মনে রাখবেন, মেডুলা অবলঙ্গটা আছে মস্তিষ্কে, সেই মেডুলা নিয়ন্ত্রণ করে। কে করে? মেডুলা, ঠিক আছে। এটা একটু সুন্দর করে মনে রাখবেন। এরপর হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে আমাদের সাধারণত আসলে যে সিগারেট, আমরা সাধারণত দেখবেন যে সিগারেটের একটা শলাকা, সিগারেট এরকম একটা শলাকা আর কি, মানে সিগারেট যারা খায় আর কি, সিগারেটের যে শলাকা, সিগারেটের যে শলাকা আছে, এই শলাকাতে 4000 ধরনের কেমিক্যাল থাকে। কয় হাজার ধরনের? 4000 ধরনের, ঠিক আছে। 4000 ধরনের কেমিক্যাল থাকে। আর যারা আছে মনে করেন যে সেকেন্ড চেইন স্মোকার, দ্যাটস মিনস হচ্ছে আশেপাশে খাচ্ছে, তার থেকে ধোঁয়া পাচ্ছে না, অর্থাৎ সিগারেটের ধোঁয়া, সিগারেটের ধোঁয়াতে থাকে হচ্ছে 500, সিগারেটের ধোঁয়াতে কত থাকবে? সিগারেটের যে ধোঁয়া আছে, এই ধোঁয়া যদি আসে শলাকার খাওয়ার পরে যে ধোঁয়াটা বের হয়, এইখানে থেকে 500 ধরনের, ঠিক আছে, 500 ধরনের কেমিক্যাল থাকে, 500 ধরনের, একটু মনে রাখবেন। আরেকটা কথা বলে রাখি, আমাদের কানের সাথে যে পঞ্চ ইন্দ্রিয়র সাথে কিন্তু আমাদের একে অপরের সাথে কানেক্টেড। যেমন ধরেন আমার গালের সাথে কিন্তু দেখবেন আমার কানের একটা সম্পর্ক আছে। এটা কেন সম্পর্ক আছে? ইউএস্টিশিয়ান নালিকা আছে, এটা আমরা আরো সামনে পড়বো, বোনের ক্ষেত্রে গেলে আমরা পড়বো। ইউএস্টিশিয়ান নালীর সাথে আমার ওটিটিস মিডিয়া যে হয়, কানে যখন সংক্রমণ হয়, এই সংক্রমণ হওয়ার কারণ হচ্ছে কি, ওই ইউএস্টিশিয়ান নালিকা, ওইখান থেকে যখন আমার কানে যখন ভাইরাস রোগ জীবাণু চলে যায়, তখন কি হচ্ছে? তখন আমার ওটিটিস মিডিয়া হচ্ছে, ওকে, ইনফেকশন হচ্ছে এবং ওটিটিস মিডিয়া হচ্ছে। তাহলে ভাই আমার এখানে যে প্রশ্নগুলো বলা আছে এইগুলো আসলে ইম্পর্টেন্ট জিনিস, খুব কম পরিমাণে পড়লেই হয়, এবং যতটুকু পড়াইছি সেই পড়াগুলো আপনি বুঝতে পারছেন কিনা একটু বলবেন। আমরা যে আমাদের যে পিডিএফগুলো আছে, আমরা এখানে যেগুলো পড়াইছি সেগুলো তো অবশ্যই আপনারা নোট করেছেন, এবং আমাদের যে পিডিএফটা আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিব, ঠিক আছে। সো আমি আপনাদেরকে 2-1টা এমসিকিউ একটু প্র্যাকটিস করাই দিই, তাহলে অবশ্যই আপনাদের একটু ভালো হবে। সো একটু চলেন আমরা 2, 3, 4, 5টা একটু এমসিকিউগুলো একটু জাস্ট একটু ফলো করে দেখি আমাদের এমসিকিউগুলো আপনারা পারেন কিনা। প্রথম একটা যদি আমি এমসিকিউ আপনাদের কি দিই, যে রক্তের পিএইচ কত? প্রথম কোশ্চেন, ঠিক আছে। এই কয়েকটা কোশ্চেন দিল, ক নাম্বারে দিছে 7.2, খ নাম্বারে দিছে 7.3, গ নাম্বারে ধরেন যে 7.4, আর ঘ নাম্বারে আছে 7.6। বলেন উত্তর কি হবে? একটা কোশ্চেন আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে, এই কোশ্চেনগুলো আপনাদেরকে একটু পারা লাগে, সো এটা একটু সুন্দর করে ভাই মনে রাখতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু বারবার বলছিলাম যে রক্তের যে পিএইচ আছে সেটার রেঞ্জ কত হয়, সেটার রেঞ্জ কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করছি, সেটার রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45। সো দেখতে পাচ্ছি অ্যাওয়ার এভারেজে আমি আপনাদেরকে বলে দিছিলাম যে 7.4 আছে, এভারেজে আসে, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? গ নাম্বারটা হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। নাফিস ফয়াদ জারিব ভাইয়া পারছে, গ বলছো, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আর যারা যারা আছেন অবশ্যই একটু উত্তর দিয়ে দেবেন।